গুলো কি থাকে? So there are 15 multiple choice questions with 5 options. Pick the options that best explain the given question. Write your answer on the answer sheet. Do not put any mark on the question paper. So এখানে question paper এর উপরে কিন্তু সাধারণত মার্কিং করা যাবে না, আর কোশ্চেন পেপারটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সো আলটিমেটলি আপনাকে আনসারটা লিখতে হবে আনসার শিটের মধ্যেই। ঠিক আছে, এখন আনসার গুলো লেখার জন্য যেটা করবেন, যেমন কোশ্চেন নাম্বার ওয়ানের ওয়ান, রোমান ওয়ান অক্ষরে আপনি আহ, এই যে স্টেটমেন্টটা আছে, এটা 5টা অপশন আছে, এখান থেকে ইউ উইল চুজ দ্য রাইট অপশন। এখন লেখার সময় যেটা করবেন, শুধুমাত্র আনসারটাকে লিখবেন। যেমন ওয়ানের আনসার যদি এ হয় তাহলে এ লিখবেন, বা ওয়ান আনসার যদি বি হয় বি লিখবেন, ওয়ান আনসার যদি সি হয় সি লিখবেন। স্টেটমেন্টটা লিখে কেউ সময় নষ্ট করবেন না। ঠিক আছে, এই স্টেটমেন্ট লেখার জন্য বলাও হয় নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন প্রথম কোশ্চেনটা, দ্য টাইম পিরিয়ড অ্যাজাম্পশন স্টেটস দ্যাট। টাইম পিরিয়ড অ্যাজাম্পশনের সাথে কোন স্টেটমেন্টটা যায়? ডি নাম্বার হবে নাকি? জি, ডি নাম্বার কি আছে? স্যার কোম্পানি সি প্লে হবে, কোম্পানি। স্যার সি। সি হবে স্যার। সি। আচ্ছা, সো টাইম পিরিয়ড অ্যাজাম্পশন হচ্ছে ইকোনমিক লাইফ অফ বিজনেস ক্যান বি ডিভাইডেড ইনটু আর্টিফিশিয়াল টাইম পিরিয়ডস। অর্থাৎ অ্যাকাউন্টিং রাখার জন্য বা রেকর্ডিং রাখার জন্য আমরা কি করবো, ইকোনমিক লাইফ গোয়িং কনসার্ন বলছে যে বিজনেসের লাইফ হচ্ছে নর্মালি বিজনেসের গোয়িং কনসার্ন, অর্থাৎ the life of the business is unlimited, হ্যাঁ। সো কিন্তু হিসাব রাখার জন্য কি করি আমরা, লাইফটাকে ডিভাইড ইনটু স্মল আর্টিফিশিয়াল টাইম পিরিয়ডস। সো দ্যাট ইজ দ্য আনসার। তো ওয়ানের আনসার হচ্ছে সি। আচ্ছা, পরেরটা দেখেন, ডেপ্রিসিয়েশন ইজ এ প্রসেস অফ কষ্ট লোকেশন স্যার। কস্ট অ্যালোকেশন, সি। Number 3, on the last day of the period, Jim Auto Company buys a machine on credit. একটা মেশিন কিনেছে অন অ্যাকাউন্ট, বাকিতে। তাহলে এটা কি হবে, যে ট্রানজেকশন উইল এফেক্ট দ্য, চিন্তা করেন যে ট্রানজেকশনের জার্নালটা কি হবে এবং এটা কোথায় যাবে। আচ্ছা, তাহলে কি? আচ্ছা, কি হবে তাহলে এখানে, বাইস মেশিন অনেক অন বি অ্যাকাউন্ট। নাম। জি। ডি হবে স্যার, ডি। তাহলে বি। জার্নালটা হচ্ছে মেশিনারি বা ইকুইপমেন্ট ডেবিট বা মেশিনারি ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে দেখেন এই মেশিনারি এটা অ্যাসেট, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে লাইবিলিটি। তার মানে অ্যাসেট এবং লাইবিলিটি আমাদের যায় কোথায়, ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ইনকাম। ফাইন্যান্সিয়াল পজিশন। জি। জি স্যার, ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে হচ্ছে আনসার হলো বি। আচ্ছা, নাম্বার 4, এখানে একটু ক্যালকুলেশন আছে। দ্য লাইবিলিটিস অফ টিকিউআর কোম্পানি আর 90,000। টিকিউআর কোম্পানির শেয়ার ক্যাপিটাল হচ্ছে 150,000, ডিভিডেন্ড দেওয়া হয়েছে 40,000, রেভিনিউ 4,50,000, এক্সপেন্সেস 3,20,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টিকিউআরস টোটাল অ্যাসেটস? ওকে, সো এই ক্যালকুলেশন, এটার জন্য একটু উই নিড টু ডু সাম ক্যালকুলেশনস। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এখানে দেখেন আমাদের কি চেয়েছে, যে টোটাল অ্যাসেটস। তাহলে আমরা উই নো যে ইকুয়েশনটা কি, অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ওকে, তাহলে এখানে দেখেন ওনার সিকিউরিটি কত হবে। ওনার সিকিউরিটি হচ্ছে শেয়ার ক্যাপিটাল ইজ 1,50,000। তাহলে এটা হলো শেয়ার ক্যাপিটাল 1,50,000। তারপরে কি আছে, ডিভিডেন্ডস আর 40,000, রেভিনিউস 4,50,000 এন্ড এক্সপেন্সেস 3,20,000। এখান থেকে আমাদের একটু প্রফিট ক্যালকুলেট করতে হবে।
তাহলে অ্যাড প্রফিট মানে রিটেন আর্নিংস, এখান থেকে বাদ দিয়ে কি আমরা লেস ডিভিডেন্ড ইকুয়ালস টু হচ্ছে এন্ডিং ওনারশিপ ইকুইটি বা এন্ডিং, হ্যাঁ, ওনারশিপ ইকুইটি। ওকে, তাহলে এখন দেখেন প্রফিটটা কিভাবে ক্যালকুলেট করবো। রেভিনিউ হচ্ছে আমাদের 4,50,000, তারপর এখান থেকে লেস এক্সপেন্সেস 3,20,000, প্রফিট হচ্ছে 1,30,000। 130,000। তাহলে প্রফিট যোগ করেন 130,000, আর এখান থেকে ডিভিডেন্ড লেস করেন 40,000। লেস হচ্ছে 40,000। তাহলে ইকুইটি কত আসতেছে? $2,40,000, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমাদের এখানে কি কি আছে, লাইবিলিটিস দেয়া আছে। লাইবিলিটিস হচ্ছে 90,000, and then shareholders equity হচ্ছে 2,40,000। লেফট সাইডে আমাদের অ্যাসেট কত হবে? অ্যাসেট ইজ দ্য সামেশন অফ দিস টু, রাইট? জি স্যার। দুইটার সামেশন কত হচ্ছে? 2,40,000 আর 90, 3,30,000 স্যার। এ নাম্বার। 3,30,000। আনসার হচ্ছে এ। ঠিক আছে সবাই, পরে জি স্যার, কোশ্চেনে ঠিক যাবো। আছে। জি স্যার। আচ্ছা, তারপরে কোশ্চেন আছে কি, which of this would cause the inventory turnover to increase the most? আচ্ছা, এখানে অপশন গুলো কি একবার দেখে নেই আমরা। তাহলে ইনভেন্টরি টার্নওভার কি হবে? ইনক্রিজ হবে। আচ্ছা, তাহলে ইনভেন্টরি টার্নওভারের রেশিও ফর্মুলা কি ছিল? টোটাল অ্যাভেলেবল সেল ডিভাইডেড বিগিনিং কস্ট অফ ইনভেন্টরি গুডস প্লাস সোল্ড না? জি, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বাই এন্ডি অ্যাভারেজ, বিগিনিং ইনভেন্টরি এভারেজ। অ্যাভারেজ ইনভেন্টরি। এখন যদি অ্যাভারেজ না থাকে, একটাই থাকে, তাহলে ওইটাই করতে হবে। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড যদি না থাকে, এটা আবার একটা বিষয় হতে পারে যে কস্ট অফ গুডস সোল্ড নাই। কস্ট অফ গুডস সোল্ড না থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ধরতে হবে সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড, যেটা সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড। এখন দেখেন ইনভেন্টরি বলছে ইনভেন্টরি টার্নওভার ইনক্রিজ করবে কিভাবে, মানে দিস ওয়ান ইজ দ্য ফর্মুলা ইট মিনস, এখন যদি আপনার উপরে নিউমারেটরটা বাড়ে, সেলস যদি ইনক্রিজ হয় বা কস্ট অফ গুডস সোল্ড ইনক্রিজ হয়, কস্ট অফ গুডস সোল্ড যদি ইনক্রিজ হয়, ইনভেন্টরি কি হবে? টার্নওভার বাড়বে। টার্নওভার হুম, বাড়বে। হ্যাঁ, তাহলে টার্নওভার বাড়বে, টার্নওভার ইনক্রিজ হবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে, যদি আমার অ্যাভারেজ ইনভেন্টরি কমে যায়, অ্যাভারেজ ইনভেন্টরি যদি ইনক্রিজ হয়, এটা ডিনোমিনেটর যত বাড়তে থাকবে এই রেজাল্টটা তত কমতে থাকবে, তাই তো? জি স্যার। তাহলে এইটা যদি ইনক্রিজেস হয়, তাহলে টার্নওভার কি হবে? টার্নওভার ডিক্রিজ হবে। ডিক্রিজ হবে। জি স্যার। এই দুইটা ভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আনসার কি হবে। আচ্ছা, তা আমরা চাচ্ছি টার্নওভার কি হবে? ইনক্রিজ হবে, যেটা আমাদের চাচ্ছি। তাহলে এখানে বলছি টার্নওভার ডিক্রিজ হবে, তাহলে উল্টাটা এভারেজ ইনভেন্টরি যদি আবার ডিক্রিজ করে, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি। তাহলে টার্নওভার কি হবে? ইনক্রিজ হবে। এখন দেখেন কোনটার সাথে এটা আমার আনসার হবে।
স্যার আনসার ডি Sir, স্যার। D, ডি, decrease তাহলে the amount of inventory on hand and increasing sales. হ্যাঁ, তাহলে ডিক্রিজিং অ্যামাউন্ট অথবা ইনভেন্টরি যদি কমতে পারে অথবা সেলস যদি বাড়ে, যেটা আমাদের আনসার মেলে। আচ্ছা, আমরা বলছিলাম কি এখানে সেলস বাড়লে ইনভেন্টরি টার্নওভার বাড়বে। আরেকটা হচ্ছে যদি ইনভেন্টরি অ্যাভারেজ ইনভেন্টরি ডিক্রিজ হয়। ওকে, সো এগুলো একটু ফার্স্ট ইয়ারে কয়টা কোশ্চেন বুঝে বুঝে করবেন, ঠিক আছে? তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। কিছু মেমোরাইজ করার চেষ্টা করবেন না ফার্স্ট অফ অল। এখানে কিন্তু এমন না যে 3-4টা কোশ্চেন মেমোরাইজ করে ফেলবেন, পরীক্ষায় যাবেন, গিয়ে আপনি পাস করে ফেলবেন, পরীক্ষা দেবেন। এখানে মেমোরাইজ করে কিছু হবে না, ইউ নিড টু হ্যাভ বেসিক্স। আচ্ছা, তারপরে বলছে কি পারপাস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর পারপাস কি ছিল? কি হবে? স্যার অপশন এ স্যার, টু কারেক্ট এন্ড আপডেট অ্যাকাউন্ট। হ্যাঁ, অর্থাৎ আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার আগে আমাদের যে অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো আছে ট্রায়াল ব্যালেন্সের, সেই ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যালেন্স গুলোকে আপডেট করার জন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আনসার হচ্ছে এ। আচ্ছা, পরেরটা কি আছে? দ্য অ্যাসেটস দ্যাট ক্যান বি ইজিলি কনভার্টেড ইনটু ক্যাশ উইদিন এ শর্ট পিরিয়ড ইজ 1 ইয়ার অথবা লেস। এই অ্যাসেট গুলোকে কি বলা হয়? Current কারেন্ট asset. অ্যাসেট স্যার। আফটার 1 ইয়ার হয় দ্যাট ক্যান বি আফটার 1 ইয়ার। ফিক্সড অ্যাসেট। যদি বলে যে ফর ইউজ নট ফর সেল, তাহলে স্যার তাহলে স্যার ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, ফিক্সড। ইনটেনজিবল অ্যাসেট কি হবে? স্যার স্যার ওই যে ইনটেনজিবল প্যাটেন্ট, কপিরাইট, হ্যাঁ, ট্রেডমার্ক, ওইগুলো দ্যাট স্যার। ল্যাক্স গুডউইল। ফিজিক্যাল, দ্যাট ল্যাক্স সাবস্টেন্স, ঠিক আছে? আর ফিকটিশিয়াস ভুয়া সম্পদ সময় ডিসকাউন্টিং অথবা বন্ড এগুলোকে হিসেবে ট্রিট করতো, অ্যাসেট হিসেবে ট্রিট করে না, এগুলো সিকিউরিটি হিসেবে বা হিসেবে ট্রিট করে। পরেরটা হচ্ছে the following correctly represent sequence of accounting cycle. দেখেন তো অ্যাকাউন্টিং সাইকেল চ্যাপ্টার 1 to চ্যাপ্টার 4 স্যার আনসার ডি আজকে স্যার। লেকচার। তাহলে কি প্রথমটা কি? স্যার ট্রানজেকশন, কি তারপরে জার্নাল, ট্রায়াল ব্যালেন্স এন্ড অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আবার লেকচার করেন যাদের ইয়ে করা নাই, 1 to চ্যাপ্টার 4 আমরা অ্যাকাউন্টিং অনেক 10-12টা লেকচার। পরেরটা হচ্ছে an inflow of assets in the owner's equity। আচ্ছা, স্যার ইনকাম হ্যাঁ, অর্থাৎ বাড়তে পারে কিসের মাধ্যমে? আবার অ্যাসেট ইনফ্লো অফ অ্যাসেট। আচ্ছা, হ্যাঁ, যদি ইনকাম হলে তাহলে আমার যদি ক্যাশ ইনকাম হতে অথবা অ্যাকাউন্টে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে আর ওনার সিকিউরিটি বাড়বে। তাহলে আনসার। আচ্ছা, 4:1 নেটওয়ার্কিং 30,000 ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট। পারা যাবে? আচ্ছা, প্রথম হচ্ছে কারেন্ট কি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট আছে ডিভাইড বাই নেটওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? নেটওয়ার্কিং ক্যাপিটাল স্যার কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যেটা থাকে এটা মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ওকে, নেটওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট হচ্ছে 4:4 যদি হয় লাইবিলিটি। এখানে
3 equals to কি, যদি আপনি 4 ধরেন, ডেরিভেটিভ 1 ধরেন, তাহলে 4 minus 1 equals 30,000 না? কি বুঝতে পারতেছেন কিনা? স্যার ওই হিসাবে স্যার কারেন্ট অ্যাসেট হচ্ছে 40,000 স্যার। হ্যাঁ, যদি 40,000 হবে। equals to 30,000, তাহলে 1 equals to divided by 3. কারেন্ট লাইবিলিটি কি 1 equals to হচ্ছে 10,000, তাহলে বলেন 1 10,000 তাহলে এই কারেন্ট অ্যাসেট, তাই না? তাহলে কারেন্ট অ্যাসেট 10,000 না? ক্যালকুলেশনটা জি স্যার। আচ্ছা, সো এইটা ছিল 10। এরপরে দেখেন সেকেন্ড কোশ্চেন, টু 5টা স্যার কোশ্চেন আপনার থাকবে। স্যার আপনার কথাটা ভেঙে ভেঙে আসতেছে। ইয়ে ও বলছে। আচ্ছা, আচ্ছা সবার কি? জি ইয়েস স্যার, স্যার, আমিও ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কোশ্চেন ফলস এর 5টা স্টেটমেন্ট দেখেন। স্যার ট্রু হলে স্যার ট্রু, ট্রু হলে ট্রু লিখে যাবো, আর ফলস হলে স্যার জাস্টিফিকেশন লিখতে হবে স্যার। কোশ্চেন নাম্বার এ, ওটার হচ্ছে স্যার অ্যান্সার ট্রু। জি হ্যাঁ, ট্রু হলে ট্রু লিখতে হবে, হ্যাঁ লিখলেও অসুবিধা নাই। ইনস্ট্রাকশন কি বলছে? রিরাইট ট্রু আর ফলস, ওকে ট্রু লিখবো যদি স্টেটমেন্ট, আর যদি স্টেটমেন্ট ফলস লিখবো, আর যদি ফলস হয় তাহলে কি করবো, এটা রিরাইট করবো, অর্থাৎ কারেক্ট স্টেটমেন্টটা লিখতে হবে। কারেক্ট স্টেটমেন্ট ইট ডাজন্ট মিন যে এখন আপনি শুধুমাত্র নেগেটিভ করে দিলেই কারেক্ট স্টেটমেন্ট হবে, ঠিক আছে? যেমন এখানে বলছে আইসিএমএবি স্ট্যান্ডস ফর ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এটা যদি ফলস হয় তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা যদি এভাবে লিখে দেন, ডাজ নট, নেগেটিভ করে দেন ডাজ নট স্ট্যান্ড ফর, তাহলে এটা কিন্তু আনসার হবে না। ইউ উইল নট গেট এনি মার্কস ইফ ইউ সিম্পলি রিরাইট আইসিএমবি ডাজ নট স্ট্যান্ড, অর্থাৎ এটা নেগেটিভ করে, আচ্ছা এক্স্যাক্টলি এটা যে আনসারটা সেটা লিখতে হবে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে কি বলছে, রিডেমশন অফ বন্ডস ইন এক্সচেঞ্জ অফ শেয়ারস ইজ এ নন ক্যাশ ট্রানজেকশন, কি হবে? রিডেমশন মানে কি দায় মুক্তি নাকি? তো এখানে অ্যাকাউন্টিং এর ভাষায় রিডেমশন মানে হচ্ছে পেমেন্ট। এটা স্যার ট্রু ট্রু তো। হবে স্যার। ট্রু। ট্রু। হ্যাঁ, অর্থাৎ আমরা লাইবিলিটি অর্থাৎ বন্ডস পেয়েবল পেমেন্ট করে দিছি, আর হচ্ছে ইন রিটার্ন আমি শেয়ার দিয়েছি ইন এক্সচেঞ্জ অফ শেয়ার, তাহলে কি হবে, এদিকে শেয়ার হোল্ডার্স ইকুইটি মানে শেয়ার পেড ক্যাপিটাল বাড়বে, ওইদিকে বন্ডস পেয়েবল কমে যাবে। কিন্তু এই বন্ডস পেয়েবলের জন্য আমার কি কোনো পেমেন্ট করতে হয়েছে, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে?
ক্যাশ পেমেন্ট তো হয় নাই, আবার ওদিকে শেয়ার ইস্যু করছেন, তাহলে শেয়ার ইস্যুর জন্য ক্যাশ ইনফ্লোজ হয় নাই, তাহলে এগুলিকে আমরা বলছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নন ক্যাশ ট্রানজেকশন। ট্রু। ওকে, পরেরটা তাহলে এখানে দেখেন আনসারটা লেখার সময় জাস্ট নাম্বার ওয়ান আনসার লেটস সে ট্রু হলে ট্রু, এইটুকু লিখে দিলে হবে। মানে স্টেটমেন্ট উঠাইয়া ট্রু লেখা, ডোন্ট ডু দ্যাট, কারণ টাইম ওয়েস্টেজ হবে। পরেরটা পয়েন্ট। সেটা কি ফলস? আচ্ছা, ট্রু কি হবে তাহলে? স্যার লাস্ট দি ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল, এইখানে চেঞ্জ করতে হবে নাকি? ইনফরমেশন, হ্যাঁ, দুই জায়গায় করা যায়, ফ্যাকচুয়ালের জায়গায় এটাও চেঞ্জ করা যাবে, আবার এখন যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা আসলে রিলেভেন্স না, এইটা হলো ফেইথফুল রিপ্রেজেন্টেশন। লাস্ট ক্লাস আপনাদের পড়িয়েছিলাম না কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। আজানটা শেষ হতে হবে কখন? ওকে, সো আমরা বলছিলাম এটা নাম্বার বি, তাহলে বি হচ্ছে কি হবে এটা আনসার? রিলেভেন্সের জায়গায় হবে ফেথফুল রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে শেয়ার হোল্ডার্স আর ইন্টারনাল ইউজার্স কি হবে নাম্বার সি? স্যার এটা false sir, false এটা স্যার হ্যাঁ, এটা ট্রু স্যার, এক্সটার্নাল ইউজার শেয়ার হোল্ডার্স, ঠিক আছে। ট্রু external স্যার। জি, আমার একটা ফর্ম আসছে। ও পরেরটা কি হবে দেখুন তো। বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিস্টার্ট, আচ্ছা রিস্টার্ট এখন হয়তো দিতে পারবো না, কারণ ওই ক্লাসের মাঝখানে তো পুরোটাই অফিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি হ্যাঁ, কি হবে এটা তাহলে? A low ratio less than 1 indicates ট্রু difficulty to হবে, হ্যাঁ ট্রু হবে। ট্রু হ্যাঁ। অর্থাৎ আমাদের ওই যে রেশিও অ্যানালিসিসে কারেন্ট রেশিও যদি আমার ওয়ানের লেস দেন ওয়ান হয়, তার মানে কি শর্ট টার্ম অব্লিগেশনস গুলো মিট আপ করার জন্য আমাদের ক্যাশ নাই, তাই তো? জি আচ্ছা, স্যার। গুডউইল ইজ এ নমিনাল অ্যাকাউন্ট, কি হবে? গুডউইল কি False, আমার sir. নমিনাল অ্যাকাউন্ট? গুডউইল False. হচ্ছে আমার ইনটেনজিবল অ্যাসেট। Real account. Real account. রিয়েল অ্যাকাউন্ট, ইনটেনজিবল অ্যাসেট। আচ্ছা, এরপরে দেখেন কোশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে ম্যাচিং স্টেটমেন্ট। লেফট সাইডে 5টা আপনার ইয়া আছে, টার্মস: রিটেন আর্নিংস, ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, প্রোডাক্ট কস্ট, রিকভারেবল অ্যামাউন্ট, টাইমলিনেস। আর রাইট সাইডে এখানে মোর দেন 5। হ্যাঁ, এখানে কয়টা? 5টা, 6, 7, 8, 9, 10, 10টা স্টেটমেন্ট আছে। তো এটা একটা চ্যালেঞ্জ, যদি 6টা বা 7টা থাকে তার মানে কি আমার অপশন বেশি 2টা। এখন অপশন কিন্তু প্রত্যেকটার জন্য ডাবল, সবগুলো স্টেটমেন্ট পড়তে দুইটা। হবে। হ্যাঁ, সবগুলো স্টেটমেন্ট পড়তে হবে, পড়ে আপনার এটার সাথে ম্যাচ করতে হবে। এখন জাস্ট এটা আনসার লেখার জন্য আমি একটু বলে দেই, যেমন এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ওয়ান, এখন ওয়ানের যেমন প্রথম স্টেটমেন্টটা কি নাম্বার ছিল এটা, যে হচ্ছে রিটেন আর্নিংস ওয়ান। ওকে, সো কোশ্চেন টু এর ওয়ান, তাই তো? ডিরেক্টলি এভাবে লিখ, যেমন কোশ্চেন টু। প্লাস দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ওইভাবে লেখা যায়, কোশ্চেন টু ওয়ান, ওয়ানের এইখানে আনসারটা আপনি প্লাস না দিয়ে সরাসরি এভাবে লিখতে পারেন, যে এটা আনসার যদি এ হয় লেটস সে, তাহলে এ। ইকুয়াল। ঠিক আছে, তারপর 2 এর আনসার যদি বি হয় লেটস সে, তাহলে বি। এটা অন্য কিছু না। আচ্ছা, ওকে ওকে স্যার। একটু পড়েন তো, পড়ে আমাকে একটু বলেন দেখি, আপনারা ট্রাই করেন কোনটা সাথে কোনটা স্টেটমেন্ট মিলে কিনা। সি নাম্বার হবে নাকি? নাম্বার ওয়ান ইজ সি। আচ্ছা, সো ইউ জাস্ট ট্রাই স্যার both ই of হবে again. স্যার, ই হবে স্যার, E number একটা হবে, সাথে sir. একটা মিলে ই যেতে হবে হবে। স্যার। হ্যাঁ, রিটেন আর্নিংস হচ্ছে কোম্পানি আনডিস্ট্রিবিউটেড প্রফিট। জি, ওয়ানের আনসার হচ্ছে ই, তারপরে বি টু এরটা খোঁজেন। Number two, ace maybe on ace number. নাম্বার টু হচ্ছে এইস নাকি? Okay, financial flexibility is a company's ability to respond and adapt to financial adversity and unexpected needs and opportunities. Okay, তাহলে আমরা ধরে নিলাম এইচ। ওকে, তারপরে গো ফর দ্য নেক্সট। প্রোডাক্ট কস্ট কোনগুলো? 3 নাম্বার এ। তিনের এ। এ এ স্যার। নাম্বার। আচ্ছা, প্রোডাক্ট কস্ট এখানে আমি একটু বলি, যে যদিও প্রোডাক্ট কস্ট বা পিরিয়ড কস্ট গুলো এগুলো হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর কনসেপ্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কনসেপ্ট, কিন্তু দিয়ে দিছে এখন। তাহলে প্রোডাক্ট কস্ট বলতে আমরা এখানে বুঝি ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট অথবা ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড কস্ট। আর এটা ছাড়া বাকি যেগুলো আছে এগুলোকে আমরা পিরিয়ড কস্ট বলি, যেমন হচ্ছে আমার সেলিং কস্ট, অ্যাডমিন কস্ট বা অপারেটিং কস্ট, এগুলো হচ্ছে পিরিয়ড কস্ট। তাহলে এখানে হচ্ছে ইনক্লুড ফ্রেট চার্জেস অন কস্ট অফ পারচেজ অ্যান্ড কস্ট অফ কনভার্সন। কনভার্সন মানে হলো ডিরেক্ট লেবার কস্ট অ্যান্ড হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড কস্ট। স্যার, স্যার
স্যার আপনি স্যার ওই যে হিস্ট্রি কস্ট পড়ানোর সময় স্যার এই যে প্রোডাক্ট কস্টের কথা বলছিলেন স্যার। আচ্ছা তাহলে তো ভালো, মনে থাকলে ভালো। আচ্ছা, বুঝা গেছে এটা? জি স্যার। ওকে, তারপর একটা কি আছে, রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্ট বলতে কি বুঝে? কাজটা একটু সরালে ভালো হতো। ও আচ্ছা, হ্যাঁ। স্যার এটা কি স্যার ডি স্যার, রিকভারিটা কি স্যার ডি? Is defined as the higher of fair value, less cost to sell and value in use. না, সি হতে পারে, কস্ট অফ সি, ডিসপোজাল। cost of disposal। আচ্ছা, এখানে দাঁড়ান দেখি কি হতে পারে। But the asset could be sold for after deducting cost of disposal। আচ্ছা, এটা হচ্ছে এনআরবি, মানে সেলস প্রাইস মাইনাস কস্ট টু সেল, যেটা এটা বাদ দিলে এনআরবি পাওয়া যায়, নেট রিয়েলাইজেবল ভ্যালু। এটা রিকভারেবল অ্যামাউন্ট না। আচ্ছা, এখন একজন বলছেন ডি না, তাহলে ডি এর আনসার কেন? স্যার আই হবে মনে হচ্ছে। আইডি আছে সেলিং এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স। না, সেলিং এক্সপেন্স, জেনারেল অ্যাডমিন এক্সপেন্স এগুলো হচ্ছে পিরিয়ড কস্ট অথবা অপারেটিং এক্সপেন্স। আই আই স্যার বলছে স্যার, আই স্যার আই বলেছি। মিনস হ্যাভিং। আই মিনস হ্যাভিং ইনফরমেশন অ্যাভেলেবল টু ডিসিশন মেকারস বিফোর ইট লুজেস ক্যাপাসিটি। না, এটা অ্যাকাউন্টিং ইনফরমেশন একটা কোয়ালিটি। অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন শুড বি অ্যাভেলেবল টু ডিসিশন মেকারস বিফোর ইট ইনফ্লুয়েন্স। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনটা টাইমলি প্রোভাইড করতে হবে, সো দ্যাট আমার ডিসিশনটা এটা ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স করে। আমরা টাইমলিনেস, এটা এটা 5 এর আনসার বলতে পারি। আচ্ছা, দেখি আমরা একটু, ফার্মস এবিলিটি টু পে ইটস ডেট অ্যাজ দে ম্যাচিউর। এটা মানে কি? অর্থাৎ যখন ডেট গুলো ম্যাচিউরিটি, এটার মানে হচ্ছে লিকুইডিটি নাকি? এই ফাইন্যান্সিয়াল, অ্যাবিলিটি টু পে ইটস ডেট অ্যাজ দে ম্যাচুরিটি। এইটা ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি হতে পারে। নাম্বার 2, দেখি 2 এর আনসার কি জে নাকি? 2 এর আনসার 8। দেখি আপনারা কি বলছেন। 8, ও না, ঠিক আছে, এইটাই আনসার। এইটা হলো তাহলে যে বিকাম ম্যাচিউর, এটা হলো লিকুইডিটি অথবা সলভেন্সি। আচ্ছা, এরপরে কি আছে আর? আমাদের তাহলে কোনটা আনসার হইলো না? রিকভারেবল অ্যামাউন্ট কি হয়েছে? ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হায়ার অফ না, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। এক্সেস অ্যামাউন্ট পেইড। হায়ার ভ্যালু লেস কস্ট টু সেল অর ভ্যালু ইন ইউজ। আচ্ছা, অর্থাৎ এখানে আমাদের এনআরবি অথবা ভ্যালু ইন ইউজ, এই দুইটার মধ্যে যেটা হায়ার ওয়ান সেটাকে আমরা রিকভারেবল অ্যামাউন্ট বলি। এটা সাধারণত আমাদের ওই ইনভেন্টরি যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে নেওয়া। যদিও ইনভেন্টরি আমরা এনআরভি আর কস্ট অফ লোয়ার অফ কস্ট অফ এনআরভিটা দেখেছি, এখানে অনেক সময় রিকভারেবল অ্যামাউন্টও থাকে। রিকভারেবল অ্যামাউন্টটা যদি আমার এরকম হয়, যেমন ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এনআরভি অথবা ভ্যালু ইন ইউজ, এটার থেকেও যেটা হায়ার ওয়ান সেটাকে আমি সাধারণত বলছি রিকভারেবল অ্যামাউন্ট। আচ্ছা, আর বাকি আনসার গুলো এখানে দেখেন তো। is the quality of information that lets reasonably inform users see its significance। সিগনিফিকেন্ট কখন হবে? এটা হচ্ছে quality that lets reasonably inform users see its significance। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে নাকি রেলেভেন্স কিনা? আচ্ছা, এটা যদি আনসার হয়ে গেছে, জাস্ট যদি মানে কোশ্চেন বাকিগুলো বলছি, সো দ্যাট ওইগুলো যদি এরকম ভাবে থাকো তাহলে কি আনসার হতে পারে। ইজ এ কোম্পানিজ এবিলিটি টু রেসপন্ড এন্ড অ্যাডাপ্ট টু ফাইন্যান্সিয়াল অ্যাডভার্সিটি, এটা বললাম। আচ্ছা, মিনস হ্যাভিং ইনফরমেশন অ্যাভেলেবল টু বিফোর, ওকে এটা বলেছি। আচ্ছা, এর উপর থেকে কিছু বাদ দিয়েছি কিনা?
the excess of amount paid in over the paid stated value, আচ্ছা এটা কি বলা হচ্ছে? প্রিমিয়াম স্যার। প্রিমিয়াম অথবা আমরা এডিশনাল পেইড ইন ক্যাপিটাল যদি শেয়ারের ক্ষেত্রে বলি, শেয়ার স্বতন্ত্র ইস্যু করলে, আর যদি বন্ডের ক্ষেত্রে হয় তখন প্রিমিয়াম হবে। হ্যাঁ, আচ্ছা। এবার একটু দেখি আমরা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন গুলো। কোয়েশ্চেন নাম্বার 4, সিলেক্টেড ওয়ার্কশিট ডাটা ফর রোজা কোম্পানি আর প্রেজেন্টেড বিলেও, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। দেখেন এটা চ্যাপ্টার 3 থেকে আসছে আমাদের। তাহলে এখানে নর্মালি আমাদের অনেক সময় ট্রায়াল ব্যালেন্স থাকে আর আদার ডেটা থাকে, ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আর এখানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, কিন্তু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো ওয়ার্কশিটটা মনে আছে আমাদের? ওয়ার্কশিটে 5টা স্টেপ ছিল না? জি স্যার, ইনকাম, অ্যাডজাস্টেড ট্রায়াল আহ, ব্যালেন্স, প্রথমে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। জি হুম অ্যাডজাস্টেড, দেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, হুম ট্রায়াল দেন ব্যালেন্স। প্রফিট অ্যান্ড লস হ্যাঁ, প্রথমে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, তারপরে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, দেন ইনকাম স্টেটমেন্ট, হচ্ছে ব্যালেন্স শিট। অ্যান্ড ব্যালেন্স। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে চেঞ্জ গুলো কি আছে আমাদের। অ্যাডজাস্টমেন্ট, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ, এর ব্যাক অ্যাপ্রোচে যেতে হবে। তাহলে প্রথম হলো যে অ্যাকাউন্টস রিসিভেবল, দেখেন ট্রায়াল ব্যালেন্স আছে 25,000 আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে 34,000। তাহলে এখানে বেড়েছে না? এটা কি করা যাবে এখানে এক্সেলে? দেখে কি আসে। ও, আসবে আইটেম বাই আইটেম আনতে হবে। এটা আমি স্ক্রিনশট নিয়ে নিই তাহলে দেখি। সমস্ত ওকে। সো তাহলে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ওয়াজ 25,000 এবং 34,000 হয়েছে অ্যাডজাস্টমেন্টের পরে। মানে এখানে কত 9,000 বেড়েছে না? আচ্ছা, তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স 26,000 আর হচ্ছে 20,000, তার মানে এখানে 6,000 কমেছে। তারপরে কি আছে? সাপ্লাইজ 7,000, 2,500, সাপ্লাইজ কমেছে 4,500। এখন ডেপ্রিসিয়েশন বেড়েছে 10,000। আচ্ছা, তারপরে এখানে কি আছে? সেলস এন্ড স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল ছিল না আগে, তাহলে অ্যাডজাস্টমেন্টে 5,600 অ্যাড হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ বেড়েছে 97,000 আর হচ্ছে 88, তার মানে 9,000 বেড়েছে। একটু দেখেন তো অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্টের যদি মিলান, একটা ডেবিটের এগেনস্ট একটা ক্রেডিট থাকবে, এবং ডেবিটের যেই টাকা অ্যামাউন্ট, ক্রেডিটের সেই টাকা অ্যামাউন্ট হবে। তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখানে দেখেন অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সে ছিল না, বাট অ্যাডজাস্টমেন্টে আছে 6,000 ডেবিট। তারপরে কি আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000। তারপরে আছে হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স 4,500। স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, আমরা এটা লজিক্যালি চিন্তা করলে হয়ে যাবে। তারপরে দেখেন স্যালারিজ ওয়েজ এক্সপেন্স ডেবিট, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট আর অ্যাডজাস্টেড ব্যালেন্সে বেড়েছে, তাহলে 49,000 আর হচ্ছে কত হচ্ছে একটা। স্যার ওই যে 5,600 স্যার, ওই যে যেটা নিউ এন্ট্রি আগে আসছে ওইটাই স্যার এইটার সাথে কানেক্টেড, ওইটা আর হ্যাঁ, কি স্যার বেড়ে গেছে। এবার দেখেন এই অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্টে মিলান, এই যে পাঁচ অ্যামাউন্টের সাথে অ্যামাউন্টে 5,000, 9,000, 9,000, তাহলে এটা কি হলো? একটা অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে 9,000 টাকা, অন দ্য আদার সাইড সার্ভিস রেভিনিউ 9,000 বেড়েছে, তাই তো? তাহলে অ্যাডজাস্ট মানে ইয়েস কি? স্যার। এটা কিসের অ্যাডজাস্টিং এন্ট্রিজ? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ডেবিট বাড়ছে 9,000, আর স্যার সার্ভিস। বাকিতে হ্যাঁ, বাকিতে মানে
জি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট, হ্যাঁ, তার মানে হচ্ছে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট 9,000 টাকা, ঠিক আছে প্রথমটা। আচ্ছা, তো পরেরটা দেখেন 6,000, আর এখানে 6,000 কোথায় আছে? স্যার ওই ডেপ্রিসিয়ে এখানে 6,000 একটা আছে, হ্যাঁ, তাহলে 6,000 হচ্ছে এখানে কি ইন্স্যুরেন্স। বেড়েছে? প্রিপেড ইন্স্যুরেন্স 6,000 কমেছে, আর অন্যদিকে ইন্স্যুরেন্স এক্সপেন্স 6,000 বেড়েছে। তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে ইনিশিয়ালি আমার অ্যাসেট, তাই না? ইনিশিয়ালি হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট, তাহলে অ্যাসেট কমেছে, আর অন্যদিকে ইন্স্যুরেন্স এক্সপেন্স বেড়েছে, তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে বা ইউজ হয়েছে। তাহলে ইন্স্যুরেন্স জার্নাল, এক্সপেন্স ডেবিট হ্যাঁ, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্রেডিট। 6,000 6,000। আচ্ছা, পরেরটা কি আছে? 4,500। দেখেন 4,500 সাথে কোনটা মেলে। স্যার প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 26,000 ছিল, ওটা 20,000 হয়েছে, তার মানে কমছে, এই জন্য ওটাকে 6,000 কমেছে, ক্রেডিট, হ্যাঁ। ওকে স্যার। প্রিপেইড ইন্স্যুরেন্সে যেটুকু মানে প্রিপেইড অ্যাসেটে যেটুকু ব্যবহার করা হয় সেটা সাধারণত অ্যাসেট অ্যাকাউন্ট কমে, আর এক্সপেন্সে কনভার্ট হয়। ওকে স্যার। আচ্ছা, আর কি আছে বলেন? আচ্ছা, পরে হচ্ছে 10,000 টাকা আর 10,000 টাকা, তাহলে এটা 10,000 টাকার অ্যামাউন্টটা কি ছিল? ওয়েজেস, স্যালারিজ ওয়েজেস হ্যাঁ, তাহলে পেবল স্যালারিজ এন্ড ওয়েজেস পে, না এটা তো না স্যার, অ্যাকুমুলেটেড নিচে। ডেপ্রিসিয়েশন, হ্যাঁ। স্যার 10,000 ডিপ্রিসিয়েশন আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন, এই যে দেখেন এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড টার্ম হচ্ছে 10,000 টাকা, তার মানে এটা কি হয়েছে? 10,000 টাকা বেড়েছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 10,000, ঠিক আছে। ইয়েস স্যার। স্যার ওই 4,500 যেটা এটা স্যার। 4,500টা কিসের ছিল? এটা একটু, ও আচ্ছা, সাপ্লাইস। সাপ্লাইসেস স্যার। তাহলে সাপ্লাইস 7,000 ছিল, 2,500 টাকা, অর্থাৎ 4,500 টাকা কমেছে। তার মানে কি সাপ্লাইস আমরা ব্যবহার করেছি, তাহলে সাপ্লাইস ব্যবহার করে ফেললে কি হবে? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইস, ক্রেডিট। হ্যাঁ, সাপ্লাইসের যে অংশটুকু ব্যবহার করা হয়েছে সাপ্লাইস ক্রেডিট। স্যার একটু জি, এক্সপ্লেন করবেন স্যার এই সাপ্লাইস এন্ট্রিটা স্যার। হ্যাঁ, সাপ্লাইসের হচ্ছে যে অংশটুকু ব্যবহার করা হয়, সাপ্লাইস হচ্ছে অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেট প্রথমে ইনিশিয়ালি ইউ পারচেজ সাপ্লাইস ফর 7,000 টাকা, হ্যাঁ, তাহলে এটা আমি সাপ্লাইস ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট করছি না, এরপরে এইটুকু সাপ্লাইস থেকে যেটুকু অংশ ব্যবহার করা হয়েছে এটা প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট, 5,000 টাকা বের। তাহলে প্রিপেইড এক্সপেন্সের স্যার অ্যাডজাস্টমেন্ট এটা। স্যার এই সাপ্লাইস মানে কি স্যার ওই যে স্টেশনারি ওইগুলো স্যার? স্টেশনারি, হ্যাঁ, মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, সাপ্লাইস ডান। আচ্ছা, পরেরটা কি আছে? এখানে আরেকটা আইটেম আছে, যে স্যালারিজ এন্ড ওয়েজেস স্যালারিস। পেয়েবল 5,600, আর একটা হচ্ছে কি স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, এখানে 6,000 5,600 বেড়েছে, আর ওইখানে ক্রেডিট হয়েছে। তাহলে কি হবে জার্নালটা? স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট, আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট, পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, এইটা আপনারা ওই চ্যাপ্টার, আবার একটু চ্যাপ্টার 1 2 3 4 একটু রিভিউ করেন, ঠিক আছে। কারণ এখান থেকে আমি বলে দিই, পরীক্ষায় কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ওয়ার্কশিট, বা ওয়ার্কশিটের পরে যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা ক্লোজিং এন্ট্রিজ, এখান থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকে। তো আমি একটা কথা বলবো আপনাদের, মানে আমি কিন্তু 30 ক্লাসের মধ্যে ফুল সিলেবাস আপনাদেরকে পড়িয়েছি। তো যারা হয়তো 30টা ক্লাস মনোযোগ দিয়ে করছেন, নাও দে আর গেটিং বেনিফিট ফ্রম ইট। যদি কারো কোনোটা মিস হয়, আমি আবার রিকোয়েস্ট করবো ক্লাস রেকর্ডিংস গুলো কালেক্ট করে আবার গো থ্রু করেন, ঠিক আছে।
একদম ফুল কমপ্লিট প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষার হলে যান, কোনো চ্যাপ্টার বাদ না যায়। এরকম না যে আপনি 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার পড়ে পরীক্ষায় ওইখান থেকে কমন পাবেন, এরকম এক্সপেক্ট করা ঠিক না। আর কয়েকবার আমি বলেছি, যেহেতু এটা আপনার ফান্ডামেন্টালস কোর্স, এরপরে আরো 2টা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স আছে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং। তো এখানে যদি বেসিক্সটা, এটা বেসিক্স অফ অ্যাকাউন্টিং, এখানে যদি স্যার বেসিক্সটা স্ট্রং হয়, তাহলে কিন্তু বাকি যে কোর্সগুলো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ওগুলোতে আপনাদের কিন্তু ইজিলি তখন পারবেন। তো এখানে স্যার শর্টকাট করার চিন্তা করবেন না। অনেকে ফেল করে, ফেল করার পরে বলে যে মানে বিভিন্ন দোষ, কিন্তু নিজের বেসিকটা স্ট্রং কিনা সেটা আসলে চিন্তা করি না আমরা। মানে শুনতে খারাপ শোনা গেল, স্যার আমি কিন্তু বলি আপনাদেরকে যে ইউ শুড হ্যাভ এ ভেরি গুড সলিড ফাউন্ডেশন ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। জি বলেন। স্যার এখান থেকে অ্যাডজাস্টিং ক্লোজিং এন্ট্রি, ওয়ার্কশিট, ইনকাম জি জি স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। জি জি, আমি আপনাদেরকে এখানে ওকে। যা পড়িয়েছি মানে এই ক্লাসরুমে তো আছে, জি স্যার। এক্সারসাইজ লিস্ট গুলো, এগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ, স্যার গত বৃহস্পতিবার এবং গত শনিবারে স্যার মানে কোন কোন চ্যাপ্টার গুলো পড়াইছেন স্যার? আপনারা একটু ক্লাসে যখন আসেন তখন ওই আগের রেকর্ডিংস গুলো, যারা ক্লাস মিস করেন, একটু নিয়ে আসেন বা নিয়ে একটু গো থ্রু করেন, ঠিক আছে? আমি জি আপনার স্যার। আনসারটা দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু মানে আপনার যেটা করণীয় দরকার ছিল সেটা হচ্ছে যে আগের লেকচারগুলো একটু দেখা। তো এটা প্রফেশনাল এক্সাম, ঠিক আছে? এটা কিন্তু আপনার একাডেমিক পড়াশোনা না। তো আমরা লাস্ট 2টা ক্লাসে যেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস পড়েছি, আর হলো থিওরি পড়েছি, কনসেপচুয়াল স্যার ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক। জি। কনসেপশন। তো আমি একটা কথা আপনাদের একটু শোনেন, মানে আমি একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে কি, এই প্রফেশনাল ডিগ্রিটা কিন্তু আসলে এটা সিলেবাসের ডেপথ এত বেশি, এখানে মানে অনেকে আমরা চিন্তা করি যে হয়তো শর্টকাট পাস করা যাবে, আসলে পরে আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। মানে পুরা সিলেবাসটা যদি আমাদের কভার না করা হয়, মানে আপনারা যদি পরীক্ষার আগে গো থ্রু শেষ কমপ্লিট না করেন, পরীক্ষায় বসেন, তখন কিন্তু পারবেন না। এবং তখন ফ্রাস্ট্রেশন আসবে যে আমি পারতেছি না, বারবার করতেছি, পরীক্ষা দিচ্ছি, 2বার দিছি, 3বার দিছি, কিন্তু পাস করতেছি না। পাস করা তো অন্য জায়গায়, পাস করাটা মানে হলো ফুল বেসিক্সটা আপনার আছে কিনা। ঠিক আছে? কেমন মন খারাপ হইলো কথা শুনে? না না স্যার। স্যার, না স্যার, মোটেও আমার না মন স্যার, আপনি তো খারাপ হয়ে গেল মোটেও স্যার, না স্যার, আপনার আপনি তো স্যার আমরা জানি স্যার। প্র্যাকটিক্যাল বাস্তবতা কথা হচ্ছে বলছেন কি, স্যার। বাস্তবতা হচ্ছে এইটা, কারণ আপনারা কষ্ট করে পড়াশোনা করতেছেন, এই সবার জব প্লাস হচ্ছে আরো যদি কোনো মানে ফ্যামিলি, এগুলো সব মেনটেন করে তারপরে আইসিএমইতে আসছেন ভর্তি হইতে। এবং এটা শর্ট জার্নি না আপনার, এটা হলো ফার্স্ট কোর্স, তার মানে আরো 20টা কোর্স আছে এরকম। কথা বোঝা যাচ্ছে? তো কষ্ট যেহেতু করতেছেন, একটু আমি বলবো যে এটাকে যদি একটু ফুল সুইং এ কষ্ট করেন, তাহলে এটা একটা আউটপুট আসবে। তো এই কথাগুলো কিন্তু আমি লাস্ট 2 বছর 3 বছর ধরে স্টুডেন্টদেরকে বলতেছি। তা আমরা দেখি যে আসলে ওই পার্সিয়াল একটু কয়টা ক্লাস করে, কয়টা ক্লাস করে না, তারপরে যেটা হয় সিলেবাসে এইটুকু পারে, ওইটুকু পারে না, তারপরে হয় কি পরীক্ষা দিলে মানে পাস আসে না, তখন একটা ফ্রাস্ট্রেশন আসে যে আমি কেন পাস করতেছি না। আর এইটা হলো, আমি বারবার বলছি যে এখানে আপনার হচ্ছে ফাউন্ডেশন, ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা হলো আপনার ফার্স্ট অ্যাকাউন্টিং কোর্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স। এরপরে আরো 2টা অ্যাকাউন্টিং কোর্স আছে, এটা যদি কোনোভাবে পাস করে ফেলেন, ইট ডাজন্ট মিন যে আপনি আর 2টা কোর্সে খুব ইয়ে করবেন। তো এইখানে যদি একটা সলিড ফাউন্ডেশন আসে, ভালো করে পড়াশোনা করতে পারেন, তো দেখা যায় এটা হয়তো একটা চান্সে হইলো না, দ্বিতীয় চান্সে হইলো, কিন্তু ওই কোর্সগুলো আপনার তখন সহজে আপনি উতরে যাবেন। কেমন? জি স্যার। স্যার আপনি স্যার মানে কতদিন লাগছে স্যার আপনার? না, এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, কারণ আমার এক একজনের স্টোরি হচ্ছে এক এক রকম। আমি ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স, এগুলো আমি, আমাদের এগুলো এক্সাম্পশন ছিল, এগুলো আমরা পরীক্ষা দিই নাই। ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট হওয়ার পরে আমার এগুলো কোর্স ওয়েব ছিল। ইভেন আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, ইউনিভার্সিটি স্টুডেন্টদের 6টা কোর্স ওয়েব আছে, 16টা 20টা কোর্সের মধ্যে। ঠিক আছে? মানে জিনিসটা হয় আসলে কার কত বছর লাগছে এটা দিয়ে কোনো ক্রেডিট ডিসক্রেডিট কিছু না। আপনি যদি ফুল সুইং এ এফোর্ট দেন, আপনি যে লেভেলেরই হন, আপনার দেখা যাবে হয়ে যাবে। স্যার, তো
আশার বাণী শোনাতেন যদি স্যার। আশার বাণী ওইটাই যে স্যার শর্ট, একটু বলি স্যার, দেয়ার ইজ নো প্রশ্নটা করেন নি স্যার। শর্টকাট, দেয়ার ইজ নো হ্যাঁ শর্টকাট। স্যার, এই পর্যন্ত ক্লাস মোটামুটি দু একটা বা কয়েকটা ক্লাস মনে হয় মিস হয়েছে। এখন এই ক্লাসগুলা করছি স্যার মোটামুটি, কিন্তু ওই যে ফুলভাবে প্রিপারেশন তো হয়নি এখনো। যতটুকু এটা সময় একটু আছে আমি স্যার। আপনাদের রিকোয়েস্ট করি যে আমার যে 30টা ক্লাসের রেকর্ডিং সেটা একটু কালেক্ট করেন, কালেক্ট করে আবার শোনেন। আপনারা অবসর সময়ে আহ হয়তো মোবাইল দেখেন বা অন্য কিছু দেখেন, ইউটিউব দেখেন, এই সেই করেন, ওইটা একটু রেকর্ডিংসটা দেখেন না। স্যার আমি কি, যেটা বলতে চাচ্ছি যে যতটুকু সময় আছে স্যার, জি, এটা কি এনাফ সময় স্যার? আপনার পরীক্ষা দিবেন কি কোন মাসে সেপ্টেম্বর পরীক্ষা? স্যার। সেভেন ইজ ইনাফ টাইম। এখন হচ্ছে কি মাস? জুলাই মাস অনলি। অগাস্ট সেপ্টেম্বর 2 মাস পরে আছে। 2 মাস আছে অগাস্ট, স্যার। অগাস্ট মাস পুরোটাই আছে। আবার সেপ্টেম্বরের পরীক্ষা যদি মাঝামাঝি হয় তার মানে ওইখানে আরো 15 দিন আছে। জাস্ট একদম প্রথম থেকে বেসিক, একদম চ্যাপ্টার 1 থেকে শুরু করবেন, প্রত্যেকটা চ্যাপ্টার পড়বেন, রেকর্ডিংস গুলো দেখবেন, বইটা দেখবেন, তারপর যে চ্যাপ্টার শেষে এক্সারসাইজ গুলো আছে সেগুলো সলভ করবেন। সলভ করার পরে এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আগাবেন। আর এখানে ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আগাইতে হবে। হুট করে যদি আপনি চ্যাপ্টার 1 2 3 না করে চ্যাপ্টার 4-এ যান, আপনার কিন্তু কমপ্লিট প্রিপারেশন হবে না। কারণ সবগুলো সিকোয়েন্সিয়ালি, চ্যাপ্টার 1-এ হচ্ছে টেবুলার অ্যানালাইসিস, তারপরে চ্যাপ্টার 2-তে হচ্ছে জার্নাল, তারপরে লেজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ এই স্টেপগুলো যেমন সিকোয়েন্সিয়ালি, আপনাকে ক্লাস মানে প্রোগ্রেসটাও করতে হবে সিকোয়েন্সিয়ালি। ঠিক আছে? স্যার বুঝতে আচ্ছা, পারছি। ওকে। আর কেউ যদি কিছু মনে করে থাকেন, যেহেতু আজকে আমার লাস্ট ক্লাস, আমি যদি যাই না আর হয়তো আপনাদের সাথে স্যার ক্লাস আজকে আছে শেষ কিনা। স্যার? আমার 30টা ক্লাস শিডিউল ক্লাস আজকে শেষ। স্যার যদি যে আপনাদের এক্সট্রা ক্যাশ লাগে ফ্লোর একটা একটা, হ্যাঁ, রিকোয়েস্ট ছিল স্যার, ক্যাশ জি, ফ্লো এক্সট্রা স্টেটমেন্ট। যদি লাগে একটা, হয়তো আমি আরেকটা ক্লাস নিতে পারি এই সপ্তাহে শনিবার দিন। বুঝছো? স্যার ক্যাশ ক্যাশ ফলোর উপর নিতে পারেন স্যার, ক্যাশ ফলোর উপর আচ্ছা, একটা নিলে ঠিক ভালো আছে, হবে স্যার। ঠিক আছে, ঠিক স্যার আছে। আরেকটা স্যার আজকে আমার কাছে মনে হলো স্যার, আমরা তো আপনার ক্লাস স্যার করলাম শুক্র তারা শনি দুই অন্য দিন যদি স্যার আপনার সময় থাকে স্যার, শুক্রবার শুক্রবার আগামীকাল আমি যদি পারবো একটু। না, সরি, শুক্রবার আমার হচ্ছে, এই আচ্ছা আচ্ছা। শুক্রবার আসলে আমার একটু নিজের ইউনিভার্সিটির কাজ আছে কিছু। আমি শনিবার দিন স্যার আপনাদের যে টাইমটা ছিল ওই টাইমটাতে আমি দেওয়ার চেষ্টা করবো, সন্ধ্যার পরে। জি, বলেন, কে স্যার কিছু বলতে? জি। স্যার আমরা স্যার তো আপনার ফেসটা স্যার দেখতে ওই পারলাম না, একবার ভালো ও লাগতো। আচ্ছা, ফেস দেখতে চান না? আচ্ছা, ঠিক আছে, শনিবার দিন তাহলে দেখা হবে না। আমি শুরু থেকে ক্লাসগুলো ভিডিওতে করছিলাম তো, মানে ভিডিও অন জি করে স্যার। ক্লাসগুলো স্যার ওই করাইছি। জি। স্যার ওই ফার্স্ট ফার্স্ট ক্লাসে স্যার আপনি গাড়ির ভেতরে ছিলেন স্যার, ওইটা দেখছিলাম স্যার। তাই নাকি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমার দেখা এটা আপনাদের জন্য রেলেভেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন না। জি স্যার। ঠিক স্যার আছে। আর একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি, যদি স্যার একটা স্যার মানে আমরা কি বলে যে ফিজিক্যাল মিট আপ করা। আইসিএমএবি তে একটা মক, হ্যাঁ, মানে গেট আচ্ছা, টুগেদার থেকে স্যার একটু ইফেক্টিভ হতো স্যার যদি আমরা একটা ছোটখাটো এক্সাম দিতাম স্যার। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আপনারা আমাকে বলেন যে স্যার আমাদের এই ডেটের মধ্যে আমাদের প্রিপারেশন সবার কমপ্লিট হয়ে যাবে। আমরা তারপরে একটা, আমি অনলাইনে আপনাদের একটা কোশ্চেন দিয়ে দিব, ওই কোশ্চেনটা আপনারা সলভ করবেন। হ্যাঁ সলভ করার পরে তারপরে ফিজিক্যালি আইসিএমএতে একদিন দেখেন। আমার আসলে কি, মানে এটা আপনাদের যেমন সারাদিন আসলে ব্যস্ততা, তারপরে আবার আমারও সেম থিং যে আমি ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার পরে তারপরে আবার ওই যেতে হবে আর কি আইসিএমএর জন্য। আমার বাসা অনেক দূরে, টঙ্গী থেকে সে আইসিএমএ যাইতে হয়, বুঝছেন? আসলে জানি না স্যার, আপনার একটু ডিটেলস যদি বলতেন স্যার, কোন ইউনিভার্সিটি আছেন? শুনি নাই আমি স্যার এর আগে। শুরুতে প্রথম ক্লাসে বলছি আর কি, আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইইউবি, যেটা ওখানে সিনিয়র লেকচারার হিসেবে আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ। স্যার, ঠিক আছে স্যার। তবে স্যার আমার মনে হয় সবাই একমত হবে, সেটা হচ্ছে আগস্টের শেষের দিকে যদি আমরা করি তাহলে আচ্ছা, মোটামুটি প্রিপারেশন জি, সবারই। জি। আচ্ছা, জি আরেকটা ভাই, জি। হচ্ছে, অগাস্টের 20 তারিখ, 20-এর আম- পরে। আচ্ছা, আমাদের তো ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওখানেও আপনার যোগাযোগ থাকবে। প্লাস হচ্ছে আমাদের যে গুগল ক্লাসরুমটা আছে, ওখানেও আপনারা যদি কোনো কিছু পোস্ট করেন, আমি দেখতে পাবো, বা আমি যদি কিছু পোস্ট করি আপনারা একটু দেখেন। ঠিক আছে, তো ওখানে যোগাযোগ ওকে। থাকবে। যদি আপনারা আমাকে জানান যে স্যার আমাদের প্রিপারেশনটা স্যার আমাদের হয়েছে, ক্লাসরুমে সবকিছুই আছে তো না স্যার? মানে আপনি সব আছে যতগুলো ক্লাসরুমে, পড়াইছেন সব ডাউনলোড সব আপলোড করে আছে, দিয়েছেন? সব আছে। যে কিছু ওকে স্যার। দেখেন, যদি কোনো কিছু লাগে আমাকে জানালে ক্লাসরুমে আমি দিয়ে দিব। জি স্যার।
আচ্ছা আমরা একটু আসি, হ্যাঁ পড়াশোনা আসলে অনেক কথা হয়ে গেল, একটু যদি অ্যাটলিস্ট একটা কোশ্চেন দেখা দিতে পারি। আচ্ছা এখানে বলছে যে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ফলোইং ট্রানজেকশনস। আচ্ছা নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ফলোইং, আচ্ছা এই ট্রানজেকশন গুলো জার্নাল কি হবে? আচ্ছা এগুলো কিছু কারেক্টিং এন্ট্রিজ আছে, ঠিক আছে, অর্থাৎ ভুল করা হয়েছে, আপনাকে কারেকশন করতে হবে। প্রথমটা দেখেন, a credit sales of 500 to Selim has been wrongly passed to the purchase book। তাহলে এখানে ট্রানজেকশন রয়েছে ক্রেডিট সেলস হয়েছে, তাহলে ক্রেডিট সেলসে টু সেলিম, জার্নালটার কারেক্ট এন্ট্রিটা কি হওয়ার কথা? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, তাই না? শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা শুনতে আমরা পাচ্ছি স্যার। আমরা কি করছি, রংলি পাস থ্রু দ্য পারচেজ বুক, আমরা এটাকে সেলস এর জায়গায় এটা পারচেজ লিখে রাখছি। তার মানে কি লিখছি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে ক্রেডিটর্স পেয়েবল। অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখছি নাকি? অ্যাকাউন্টস পেয়েবল। ক্রেডিট সেলস হবে তো স্যার, সেলিমের জায়গায় শুধু পারচেজ লিখছেই না? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে পারচেজ বুকে সাধারণত আমরা অন অ্যাকাউন্টে ডেবিট পারচেজ গুলো লিখি, হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখছি। আচ্ছা এখন ঠিক করতে হলে কি করতে হবে বলেন তো? এখন স্যার ডাবল করে দিতে হবে স্যার। যেটা ডেবিট করছিলাম ভুল করে সেটাকে ক্রেডিট করতে হবে, আর ক্রেডিটটাকে অ্যাকাউন্টস ডেবিট করতে হবে। এটা অ্যাকাউন্টস ক্রেডিট সেলস পেয়েবল হয়ে ডেবিট যাবে। করতে হবে স্যার। আর নতুন করে স্যার সেল করতে হবে স্যার, সেলের এন্ট্রি জি দিতে হবে। জি ঠিক আছে। তাহলে এখানে এই পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করছিলাম তো, এটা হচ্ছে ইনকারেক্ট অ্যাকাউন্ট, ইনকারেক্ট। তাহলে এটা এখন কারেক্ট করেন, কারেক্ট হলে আগে এটাকে ঠিক করতে হবে, এই এন্ট্রিটা দিতে হবে, আর এই যে ইনকারেক্ট এন্ট্রি এটা ঠিক করতে হবে। তাহলে এটা ঠিক করতে হলে অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করছিলেন, এখন কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল তো নাই, ডেবিট করে সমান করে দিবেন। আর পারচেজকে ডেবিট করছিলেন, পারচেজকে ক্রেডিট করে দেন। ঠিক আছে, এটা একটা এন্ট্রি, আর যেটা কারেক্ট এন্ট্রি, এবার কারেক্ট এন্ট্রিটা এখানে লিখতে হবে। সেলস রেভিনিউ ডেবিট। হ্যাঁ ও সেলস আচ্ছা, রেভিনিউ ক্রেডিট হয়, ডেবিট হয় না। ক্রেডিট, হুম। সরি ক্রেডিট, জি স্যার। আর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস ঠিক আছে। রিসিভেবল ডেবিট। আচ্ছা পরেরটা দেখেন তো, এ সেল অফ ওল্ড মেশিন অ্যামাউন্টিং টু 1000 টাকা ওয়াজ পাস থ্রু দ্য সেলস বুক। মেশিন সেলস করে আমরা মানে প্রোডাক্ট সেলস এর বইতে লিখেছি, কি হবে? অনেক ক্যাশ আর প্লান্ট। হ্যাঁ ক্যাশ ডেবিট আর সেলস রেভিনিউ পিপিই ক্রেডিট করতে প্লান্ট হবে। ইকুইপমেন্ট, বা ইকুইপমেন্ট, হ্যাঁ প্ল্যান বা ইকুইপমেন্ট ক্রেডিট, হ্যাঁ বা প্ল্যানটি ধরেন না, প্ল্যান ক্রেডিট, এটা করার কথা ছিল না, জি স্যার। কিন্তু আমরা করেছি কি, সেলস বুক, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের ইনভেন্টরি সেল হয়েছে, তাহলে ক্যাশ ক্যাশ ডেবিট অন আর সেল। সেলস রেভিনিউ ক্রেডিট। আসলে কি সেলস রেভিনিউ ক্রেডিট হবে? সেলস রেভিনিউ ক্রেডিট মানে হলো এটা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট করছি, তো হবে তো আসলে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ ক্লায়েন্ট অ্যাকাউন্ট হবে। ইয়েস তাহলে স্যার, এখন, তাহলে বলেন ক্যাশটা তো ঠিক আছে, ডেবিটটা তো ঠিক আছে, কিন্তু সেলস কে ডেবিট হ্যাঁ, করে প্ল্যানটা এন্ট্রি হ্যাঁ দিতে হবে তাহলে স্যার। এখন সেলস রেভিনিউকে ক্রেডিট করছিলাম তাই তো, এটা ইনকারেক্ট এন্ট্রি দিছিলাম, তাহলে ইনকারেক্ট এন্ট্রি, এটাকে এখন কারেক্ট করেন, সেলস রেভিনিউটাকে উল্টে দেন, সেলস রেভিনিউ হবে ডেবিট, ধরো আর হচ্ছে প্ল্যান ক্রেডিট। প্লান্ট স্যার, তাহলে ক্যাশ আর প্লান্ট। না ক্যাশ তো ঠিকই আছে, দুই পাশে তো ক্যাশ জি ঠিকই স্যার। আছে। মানে ক্যাশটা তো স্যার এটা আগে সেলস, ছিল, তাই এই জন্য হুম সেলস রেভিনিউ একবার ডেবিট ক্রেডিট, এই জন্য বলছি স্যার ওটা তাহলে বাদ যাবে, ক্যাশ ডেবিট হবে আর প্লান্ট ক্রেডিট হবে। ক্যাশ ডেবিট, এটা কারেক্ট এন্ট্রি হওয়ার কথা ছিল, আমরা ভুলে এটা করছি আর কি। জি স্যার। আমরা তাহলে শুধু এটা করলে শুরুতে একটা ক্যাশের, এন্ট্রি দেবো, লাস্টে ক্যাশ এটা এন্ট্রি স্যার শুধু ঠিক আছে। স্যার রেভিনিউ যে ডেবিট পোর্শনটা প্ল্যান ভুল হয়েছে শুধু ক্রেডিট। ওইটা এন্ট্রি দিতে হবে হ্যাঁ আমাদের। হ্যাঁ ওইটা এন্ট্রি দেবেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তারপরটা দেখি। তার মানে Yes, স্যার আমরা শুধু এখানে যে লাস্টে যে জার্নালটা দিয়েছেন যে সেলস এইটা রেভিনিউ এইটা ডেবিট, হ্যাঁ, হ্যাঁ সেলস রেভিনিউ ডেবিট আর হচ্ছে স্যার প্ল্যান ক্রেডিট, এটাই দিলেই তো শুধু হচ্ছে জি স্যার। জি এটা কারেক্টিং এন্ট্রি, হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে আনসার, কারেক্ট আনসার। দেখেন কোশ্চেন কত যে অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করে, কারেক্টিং এন্ট্রিজ এখান থেকেও কোশ্চেন আসছে। আচ্ছা পরেরটা দেখেন, রিটার্নস অফ গুডস ভ্যালিউড 600 ফ্রম রানা হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য সেল
sales day book, return of গুডস ভ্যালিউড 600 ফ্রম রানা। রানা হচ্ছে আমাদের, আচ্ছা রানার কাছ থেকে প্রোডাক্ট ফেরত আসছে, তাহলে রানা কি আমাদের কাস্টমার না? অ্যাকাউন্টস রিসিভেবল স্যার। হ্যাঁ স্যার, স্যার আচ্ছা আগে সেল কাস্টমারের কাছ থেকে করছিলাম এখনো হ্যাঁ ফেরত আসে, কি হবে তাহলে? জার্নাল সেলস রিটার্ন ডেবিট, তাই তো? আর যদি বাকিতে হয়ে থাকে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, এটা নাম্বার 3। সেলস রিটার্ন ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আচ্ছা এখন হোয়াট হ্যাপেন্ড, আমরা কি করছি, হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য সেলস ডে বুক, অর্থাৎ এটা আমরা সেলস এর জার্নালে দিয়ে রাখছি, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস রেভিনিউ ক্রেডিট লিখছি, ক্রেডিট লিখেছি। তাহলে কি ভুল, কি করতে হবে এখন? স্যার স্যার এই এন্ট্রিটা থেকে স্যার বোঝা যাচ্ছে না তো যে এটা ক্যাশে না বাকিতে, এটা কি স্যার বোঝার উপায় আছে? অ্যাকাউন্টস রিসিভেবল বাকিতে ধরেন, সমস্যা নাই। এটা তো স্যার আচ্ছা আচ্ছা। অ্যামাউন্টটা স্যার ডাবল হয়ে যাবে না? হ্যাঁ উল্টা করে দিয়ে হ্যাঁ অ্যামাউন্ট হ্যাঁ ডাবল হবে। হ্যাঁ, তাহলে এখন কারেকশন, তাহলে দ্যাট ওয়াজ দ্য কারেক্টিং এন্ট্রি, রাইট? এটা ছিল যদি ঠিক হতো, এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি আর এটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে দেখেন এখন ইনকারেক্ট এন্ট্রিটা ঠিক করেন, কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করার কথা, অ্যাকাউন্টস রিসিভেবল কে ক্রেডিট করে রাখছে কি ডেবিট। ডেবিট, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। সেলস রেভিনিউ কে ক্রেডিট করছি, যদি সেলস রেভিনিউ ক্রেডিট হবে না, তাহলে সেলস রেভিনিউ কে উল্টান, সেলস রেভিনিউ ডেবিট। আর সেলস রিটার্ন ডেবিট করার কথা না, সেলস রিটার্ন ডেবিট। দেখেন ভুলটা ঠিক করলাম প্রথমে, ঠিক আছে, এই যে ভুলটা ঠিক করলাম, তারপর এখন যেটা করার করণীয় সেটা ঠিক করলাম, সেটা করলাম। আর অ্যাকাউন্টস রিসিভেবল কে করার কথা ক্রেডিট করেছে কি ডেবিট, তাহলে এখন অ্যাকাউন্টস রিসিভেবল কে কি করতে হবে? ডাবল অ্যামাউন্টে করতে হবে। এখন মনে করেন অ্যামাউন্টটা কত টাকা আছে? 600 টাকা, এখানে এখানে 600 টাকা, আর এখানে আমরা করে রাখছি অ্যাকাউন্টস রিসিভেবল 600 ডেবিট, আর করার কথা ক্রেডিট 600 করছি, ডেবিট 600, তাহলে হোয়াট হ্যাপেন্স, পার্থক্য কত থাকতেছে? অ্যাকাউন্টস রিসিভেবল যদি আমি 1200 টাকা সিক্স স্যার। হান্ড্রেড টাকা ক্রেডিট আনতে চাই আর ডেবিট করে রাখছি 600 টাকা, তাহলে এখন কি ক্রেডিট, যদি 600 টাকা 1200 টাকা। ব্যালেন্স দেখতে চাই তাহলে এটা এখন কি হতো? ডাবল করে দিতে হবে। ডেবিটের জায়গায় যদি ক্রেডিট হয়ে যায় তাহলে ডাবল করতে হবে, এটা মাথায় রাখবেন। আর এখানে ডেবিটটা হচ্ছে 600 টাকা, 600 and 600, আর এই 1200 টাকা হচ্ছে ক্রেডিট। ডান। স্যার একটা বিষয়, যেটা ইনকারেক্ট হয় এটা যদি আমরা উল্টিয়ে দিয়ে যেটা কারেক্ট হয় এটা নতুন করে এন্ট্রি দিই তাহলে তো একই হয়ে যাবে না? হ্যাঁ হবে, কিন্তু কোশ্চেন হচ্ছে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু দুইবার ইউজ হচ্ছে, দুইবার করলে, যদি আপনি মনে করেন অ্যাকাউন্টস রিসিভেবল একবার ক্রেডিট করলেন, আবার অ্যাকাউন্টস রিসিভেবল কে ডেবিট ছিল, এটাকে আবার ক্রেডিট করলেন 600, তাহলে 600 কি দুইবার 1200 টাকা হয়ে যাচ্ছে না? কেটে গেল, কেটে যাবে। হ্যাঁ এই জন্য 1200 হয়ে যাচ্ছে, একবারই আমি শুধু লিখে দিছি। উল্টাই দিলে তো হবে না স্যার, তাহলে তো সেলস রেট হ্যাঁ আর উল্টানো হবে না, হ্যাঁ উল্টাইলে হবে না, উল্টাইলে হবে না, কারণ ক্রেডিট করা আপনি জানেন এইটাই লেখেন, এই এন্ট্রিটা করে আবার এটাকে উল্টান, তাই তো? জি। তাহলে এখন উল্টান, সেলস রেভিনিউ ক্রেডিট ছিল, সেলস রেভিনিউকে ডেবিট করেন, রেভিনিউ ডেবিট। আর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ছিল, অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করবেন। জি। তাহলে দেখেন 600। দুইবার অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করলে কি আসে কত? 600, এবং এখানে 600 না 1200 আসে না? তো একবারে আমরা 1200 লিখে দিলাম, একই তো কথা, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখেন, এই ক্রেডিট পারচেজ অফ গুডস ফ্রম আনি ওর্থ 2000 was credited to his account 200 টাকা। আনির কাছ থেকে 200 টাকা, 2000 টাকা প্রোডাক্ট কিনে 200 টাকা লিখছি, তাহলে ভুলটা কি করছি? কম স্যার লিখছে। 1800 কম দেখানো হয়েছে। হ্যাঁ 1800, তাহলে এখন ঠিক করে দেন, ঠিক করে দিলে কি করবেন বলেন? পরনিক, পরনিক ভুল। হ্যাঁ তাহলে এখানে কি লিখবেন? পারচেজ, ক্রেডিট পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে আমি কি ডেবিট ক্রেডিট দুইটাই ভুল করছি কিনা? পারচেজ অ্যাকাউন্ট স্যার 2000 ক্রেডিট, টাকা আমার কথা ছিল, ক্রেডিট, ক্রেডিট ভুল দুইটাই হচ্ছে। তো ভুল হয়েছে স্যার।
আর অ্যাকাউন্টস পেয়েবল হওয়ার কথা ছিল অ্যাকাউন্টস পেয়েবল আনি, যদি আমরা সাবসিডি মানে সাবসিডিয়ারি লেজার করি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আনি ক্রেডিট 2000 টাকা। আচ্ছা, আমরা করেছিটা কি, ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট 200 টাকা, আমরা আনিকে 2000-এর জায়গায় 200 টাকা লিখছি। ডেবিটটা কিন্তু কিছু বলে নাই, ডেবিট মানে ঠিক আছে, জি স্যার। ডেবিট ঠিক আছে 2000 টাকা, কিন্তু ক্রেডিটটা 2000 জায়গায় 200 লিখছি, তাহলে ভুলটা হলো কি, 1800 টাকা ভুল হয়েছে না? অর্থাৎ ক্রেডিট পাশে 1800 টাকা কম লেখা হয়েছে। এখন তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আনি অ্যাকাউন্ট 1800 টাকা ক্রেডিট করে দেন। আর তাহলে তো ডাবল এন্ট্রিতে আরেকটা অ্যাকাউন্ট লাগবে নাকি? তাহলে এখন কোশ্চেন হচ্ছে, ইনিশিয়ালি যখন আমি ম্যাথ এই ভুলটা ধরতে পারিনি, পরে কারেক্টিং এন্ট্রিজ গুলো করা হয় সাধারণত যখন ভুলটা ধরা পড়ে তখন। বাট ইনিশিয়ালি যদি আমি ট্রায়াল ব্যালেন্স মিলাতে যাই, তখন অনেক সময় সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে অনিশ্চিত হিসাব দিয়ে আমি মিলাই দিছি, ঠিক আছে? অথবা আমি ইনিশিয়ালি জানি না আসলে ভুলটা কোথায় হয়েছে, তো আমার যে জায়গায় কম হয়েছে সে জায়গায় আমি কমটা লিখে অনিশ্চিত হিসাব লিখে মিলাই দিছি। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে ওই সাসপেন্স অ্যাকাউন্টটা এখন ক্লোজ করতে হবে। সাসপেন্স অ্যাকাউন্টটা আমি কোন পাশে ছিল, এই অ্যাকাউন্টস পেয়েবল, আমি তো জানি না কোনটা ভুল করছি। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট সাসপেন্স অ্যাকাউন্টটা কি ক্রেডিট করে ঠিক করে দিয়েছিলাম নাকি? অর্থাৎ যেখানে কম অ্যাকাউন্ট ছিল সেটা ক্রেডিট মানে সাসপেন্স অ্যাকাউন্টে সেই পাশে দিয়ে 1800 টাকা ক্রেডিট পাশে কম ছিল, 1800 টাকা জি ক্রেডিট স্যার। পাশে দিয়ে আমি দুটাকে মিলাই দিছি। তাহলে এখন ক্রেডিট করেছিলাম তাই তো, এখন কারেকশন করতে চাইলে সাসপেন্স এখন অ্যাকাউন্টটা কি ডেবিট করতে করতে হবে? হবে, জি, ডেবিট করতে হবে। ডেবিট করতে হবে, আর এনি কে ক্রেডিট করতে হবে 1800 হ্যাঁ, টাকা। আর অ্যাকাউন্টস পেয়েবল আনিকে ক্রেডিট করতে হবে, তাহলে দুইটা মিলে গেল, এটা হবে 1800 ঠিক আছে। আচ্ছা, তাহলে পরে লাস্ট এন্ট্রিটা আছে কি? স্যার কোশ্চেন ছিল স্যার। জি। স্যার আমাদের কি দুটোই লিখতে হবে, এটাও লিখতে হবে এটাও লিখতে হবে? না, আমি আপনাদেরকে দেখাইছি মানে বোঝানোর জন্য এটা দেখাইছি, কিন্তু আপনার এন্ট্রি হচ্ছে এইটা, আনসার হচ্ছে এটা। কিন্তু ওকে শুধু আনসার ডাইরেক্ট আমি লিখলে আপনারা কি বুঝতেন যে স্যার আমরা কোত্থেকে কি করলেন? এই জন্য আমি আপনাদেরকে কারেক্টিং এন্ট্রি প্লাস ইনকারেক্টিং দুইটাই দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট এন্ট্রিটা দেখেন, রিপেয়ার অফ মেশিনারি 800 টাকা হ্যাজ বিন রেকর্ডেড ইন মেশিনারি অ্যাকাউন্ট। তাহলে মেশিনারি রিপেয়ারের অ্যাকাউন্টটাকে আমি মেশিনারি অ্যাকাউন্ট লিখছি, হওয়ার কথা কি ছিল? মেইনটেনেন্স। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স ডেবিট হওয়ার কথা ছিল না? যেহেতু এটা স্যার, এটা অপারেটিং এক্সপেন্স, মেইনটেনেন্স অপারেটিং। অর্থাৎ আমার রেভিনিউ এক্সপেন্স। তো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স ডেবিট হওয়ার কথা ছিল, আর হচ্ছে মেশিনারি ক্যাশ ক্রেডিট, লেটস সে যদি ক্যাশ আমি ক্যাশ ক্রেডিট। টাকা বের হয়, কেন আমি লিখছি কি মেশিনারি ডেবিট মেশিনারি। আর ক্যাশ ক্রেডিট। তাহলে বলেন আমি ঠিক করতে হলে কি করব? ক্যাশেরটা তো ক্যাশ ঠিকই আছে, কিন্তু মেশিনারি মেশিন, ক্রেডিট করতে হবে স্যার, হ্যাঁ, আর রিপেয়ার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স মেইনটেনেন্স ডেবিট। ডেবিট, দ্যাটস ইট। রিপেয়ার মেইনটেনেন্স। স্যার। জি। স্যার রিপেয়ার অফ মেশিনারি অফ টাকা এত হ্যাজ বিন রেকর্ডেড ইন মেশিনারি অ্যাকাউন্ট। স্যার এখানে রিপেয়ার মেইনটেনেন্স কে আমি ডেবিট করব, সেই জায়গায় আমি মেশিনারিকে ডেবিট করছি। ডেবিট তো করেছি, জি। এইভাবে হতে পারে না স্যার? রিপেয়ার মেইনটেনেন্স যেহেতু ডেবিট হবে ওটাকে ডেবিট করবো, আর ভুল করে যে মেশিনারিটাকে আমি ডেবিট করেছিলাম ওটাকে ক্রেডিট করে দিলাম, এইভাবে হবে? হ্যাঁ, হ্যাঁ, এটাই 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 বলছি আর কি। ওকে স্যার। জি। ওকে। ওকে, তারপরে একটা আর কিছু আছে? ওকে, নাই। তাহলে দেখি পরের কোশ্চেনটা। আচ্ছা, এখানে মার্কস বুঝতে পারতেছেন, এখানে 5 মার্কস হচ্ছে এটার জন্য অ্যাডজাস্টমেন্ট, আর 5 মার্কস হচ্ছে এই কারেক্টিং পাঁচটা এন্ট্রির জন্য, আর 10 মার্কস হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সি তে। আচ্ছা, এখানে কি বলছে, ডিটারমাইন দ্য কারেক্ট ইনভেন্টরি অ্যাকাউন্ট। সো চ্যাপ্টার 6 এর এটা, Premier Bank and Trust is considering giving NST company a loan. Before doing so, management decides that further discussion with NST accounts may be desirable. One area of particular concern is the inventory account, which has a year-in balance of 2,97,000 টাকা. Discussions with the account can reveal the following. তাহলে এখানে দেখেন প্রথমটা কি বলছে, NST sold goods costing 38,000 টাকা to Costco company. FOB shipping point on December 28. Goods are not expected to arrive. আচ্ছা, এই গুডস গুলো হচ্ছে শিপমেন্টে আছে, অন ট্রানজিটে আছে, ইন ট্রানজিটে।
এবং এখানে আমরা আমাদের এনএসটি হচ্ছে আমাদের কোম্পানি, এবং এনএসটি কোম্পানি এখানে সেলার কোস্কো কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে 38,000 টাকা। সেটা কবে? ডিসেম্বর 28-এ। আচ্ছা, এখানে টার্মস হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। তাহলে বলেন তো এখানে ওনারশিপ কখন ট্রান্সফার হয়েছে? কার কাছে আছে ওনারশিপ? রাইট। সেলার শিপিং পয়েন্টে হচ্ছে, শিপিং বাইরের কাছে পয়েন্টে স্যার, থেকে বায়ারের কাছে চলে যায়। আর বাইরের যদি কাছে ডেস্টিনেশন হয়, হ্যাঁ ডেস্টিনেশন যদি হয়, তারপর সেলার। তাহলে আপ টু বায়ার্স ডেস্টিনেশন পর্যন্ত সেলারের কাছে থাকে। তাহলে আমরা হচ্ছে এখানে সেলার এবং বায়ারের কাছে আমরা বিক্রি করে দিছি এফওবি শিপিং পয়েন্টে। তার মানে কি ডিসেম্বর 28-এই তার কাছে ওনারশিপ চলে গেছে। তাহলে এখন কি সে এই ইনভেন্টরিটা তো আমাদের না, ইনভেন্টরিটা কার? কস্কোর। আচ্ছা, goods are not expected to arrive at Costco until January 12. The goods were not included in the physical inventory because they were not in the warehouse. তাহলে কি হবে এটা? স্যার এখন এটা তো আমাদের স্যার যে, হবো না স্যার, হ্যাঁ এটা টু তো লাখ নাইনটি ইনক্লুড হবে না। হ্যাঁ ভেরি গুড, 2,97,000 ইনভেন্টরি আছে, এর মধ্যে এটা নাইও। আসলে এটা তো আমাদের নাই, ইনক্লুড করতেও হবে না, কারণ কি এটা তো করতে হবে না। ওনারশিপ চলে গেছে যখন শিপমেন্টে শিপিং পয়েন্টে চলে গেছে, তখনই ওনারশিপ চলে গেছে। তার মানে কি এটা এন্ট্রি অলরেডি কারেক্টে আছে, এটা ঠিকই আছে। আচ্ছা, পরেরটা দেখেন, ফিজিক্যাল কাউন্ট অফ দ্য ইনভেন্টরি ডিড নট ইনক্লুড গুডস কস্টিং দ্যাট ওয়ার শিপড টু এনএসটি এফওবি ডেস্টিনেশন on December 27 and were still in transit at year end. কি হবে? এগুলো হচ্ছে গুডস ইন ট্রানজিট, কিন্তু ডিড নট ইনক্লুড এনি গুডস। আচ্ছা, এটা এফওবি ডেস্টিনেশন। আচ্ছা, এখানে আমরা কি বায়ার না সেলার? শিপ টু এনএসটি, তাহলে এনএসটি কি আমাদের কোম্পানি না? এনএসটি তো আমাদের কোম্পানি, এফওবি ডেস্টিনেশন। আচ্ছা, তাহলে ডেস্টিনেশনে যদি হয় আহ তাহলে এটা ওনারশিপ কার কাছে? আমরা এখানে বায়ার আমাদের কাছে চলে আসে স্যার। না, ডেস্টিনেশন আমরা বায়ার হইলে ডেস্টিনেশন সেলার আমাদের কাছে আসবে না, সেলারের কাছে। সেলারের কাছেই থাকবে। যতক্ষণ পর্যন্ত গুডস গুলো শিপমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেলারের কাছে ওনারশিপ থাকতেছে। তাহলে এইটা সেলারের বইতে ইনক্লুড হবে, আমাদের বইতে না। এবং আমাদের এটা হবে না স্যার। বলছে ডিড নট ইনক্লুড, তার মানে কি আমাদের বইতে ইনক্লুড হওয়ার কথাও না, করিও নাই। তার মানে এটা কারেক্টিং এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে এনএস এনএসটি রিসিভ গুডস কস্টিং 25,000 টাকা অন জানুয়ারি 2। দ্য গুডস ওয়ার শিপড এফওবি শিপিং পয়েন্ট অন ডিসেম্বর 26 বাই ডিসকো কোম্পানি। এখানে রিসিভ গুডস, আমরা হচ্ছে হয়তো বায়ার। দ্য গুডস আর শিপড এফওবি শিপিং পয়েন্ট, এবং শিপিং পয়েন্টে ইয়ে করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা বায়ার হলে আমাদের কাছে চলে আসছে ওনারশিপ। আচ্ছা, দ্য গুডস আর নট ইনক্লুডেড ইন দ্য ফিজিক্যাল কাউন্ট। এখন কি করতে হবে? এই গুডস গুলো মালিকানা যেহেতু ওনারশিপ বায়ারের কাছে, তাহলে আমাদের কাছে, তাহলে এটা ইনভেন্টরি কাউন্টিং মধ্যে আনতে হবে। তাহলে এখানে 25,000 টাকা অ্যাড করবেন, আগের যে ইনভেন্টরি 2,97,000 ছিল এটার সাথে অ্যাড করবেন। ক্লিয়ার? না হলে চ্যাপ্টার 6টা আবার একটু গো থ্রু করেন, ঠিক আছে? জি স্যার। পরেরটা দেখেন, এনএসটি সোল্ড গুডস কস্টিং 35,000 টু ইমরিয়াল কোম্পানি। এখানে আবার এনএসটি হচ্ছে সেলার এবং বিক্রি করা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। তার মানে কার কাছে থাকবে ওনারশিপ? সেলারের কাছে। সেলারের কাছে। এবং দে ওয়ার নট ইনক্লুডেড ইন এনএসটি ফিজিক্যাল ইনভেন্টরি। এখন এই গুডস গুলো আমরা আমাদের ইনভেন্টরি কাউন্টিং এর মধ্যে নেই নাই, কিন্তু আছে না আমাদের কাছে ওনারশিপ। তাহলে কি করতে হবে? 35,000 আবার অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর এটা দেখেন, এনএসটি রিসিভ গুডস কস্টিং 40,000 টাকা অন জানুয়ারি টু দ্যাট ওয়ার শিপড স্যার এফওবি। স্যার 35 তো আমি কাউন্ট করবো ইনভেন্টরির সাথে? অ্যাড করে দিব, জি। স্যার স্যার এই 3 নম্বরটা অ্যাড করবে এটা বুঝছি, কিন্তু এটা তো স্যার এফওবি ডেস্টিনেশন, এটা তো হ্যাঁ, এফওবি শিপিং পয়েন্ট না, তাহলে কেন হ্যাঁ, অ্যাড করবে স্যার? তাহলে ওনারশিপ কার কাছে? ও আচ্ছা, আমি বিক্রি করতেছি। হ্যাঁ, অথবা ওনারশিপ সেলারের কাছে, যে এই কোম্পানি বলছে তো এনএসটি সোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এবং স্যার। এই তাহলে এখানে ইনক্লুড করা হয় নাই, আর ওখানে ইনক্লুড না করা হলে এখন ইনক্লুড করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এনএসটি রিসিভ গুডস কস্টিং 44,000 টাকা অন দ্যাট ওয়াজ শিপড এফওবি শিপিং পয়েন্ট।
দেখেন কি বলছে, রিসিভ গুডস, তাহলে এখানে হচ্ছে বায়ার, দ্যাট ওয়ার শিপড এফওবি শিপিং পয়েন্ট, তাহলে এখানে আবার বায়ার এবং শিপিং পয়েন্ট, তার মানে আমার বায়ারের কাছে চলে আসছে। The shipment was a rush order that was supposed to arrive December 31st. এখনো আসে নাই। ওকে, supposed to arrive, আসার কথা। And the purchase was included in the inventory. আচ্ছা, এই যে শিপমেন্টটা, এটা আমাদের ইনভেন্টরি কাউন্টিং এর মধ্যে আছে এবং আসার কথা না, যেহেতু আমরা বায়ার, তাই না? তাহলে আসার কথা এবং আসছেও 2,97,000 মধ্যে 40,000 টাকা ইনক্লুড করা আছে, তার মানে কি এটা কারেক্ট আছে। তাহলে এখানে যেটা করতে হবে, এই যে 25,000 টাকা আর এই 35,000 টাকা, এই দুইটা অ্যাডজাস্টমেন্ট করলেই উই উইল গেট দ্য কারেক্ট অ্যামাউন্ট অফ ইনভেন্টরি। ঠিক আছে, এটার এই যে আনসার এখানে দেয়া আছে, আপনারা একটু দেখে স্যার নিন। শিপিং পয়েন্ট আর ওই দুইটা একটু ব্যাখ্যা করবেন স্যার, আচ্ছা, ছোট করে। এখানে আমি একটু বলে দিই, যেটা হলো ডেস্টিনেশন। যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে, এখানে সেলস এর ক্ষেত্রে মানে ফ্রেটের ক্ষেত্রে দুইটা টার্মস আছে, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট হলে শিপিং পয়েন্টের কাছে, পয়েন্টে বাইরের কাছে ওনারশিপ চলে যায়। বায়ার। আর যদি, এবং বায়ার হচ্ছে আপনার ট্রান্সপোর্ট কস্টটা দিবে। আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। যদি ডেস্টিনেশন হয় তার মানে ডেস্টিনেশন হচ্ছে কি সেলারের পর্যন্ত না, মানে বায়ার প্রোডাক্টস গুলোর ডেস্টিনেশন হচ্ছে সেলার। আপ টু দ্য সেলার, সেলার। আপ টু দ্য বায়ার, সরি। তাহলে বায়ারের আগ পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত এই ওনারশিপ হচ্ছে সেলারের কাছে থাকবে, এবং ডেস্টিনেশন হইলে সাধারণত সেলার ফ্রেট কস্ট পেমেন্ট করে। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। আচ্ছা, আমরা আমাদের সময়ও শেষ, যেহেতু আরেকটা ক্লাস পাচ্ছি, তাহলে আমি কি বাকি স্যার কোশ্চেন এই গুলো, এই কোশ্চেনটা স্যার আমি দেখছি, বুঝছেন স্যার, এই কোশ্চেনটা যে কাইসুর বই আছে না, একদম হুবহু স্যার দিচ্ছে স্যার, একদম তুলে। হ্যাঁ এই কোশ্চেনটা চ্যাপ্টার এর 6 মানে এ, কোনো চেঞ্জও করে নাই স্যার, কোনো হ্যাঁ আপনি ফিগারও চেঞ্জ করে নাই। হ্যাঁ। তো একটু আপনারা ওই, আমি ম্যাক্সিমাম আপনাদের কাইসের বই থেকে পড়িয়েছি, এখন রিসেন্টলি কাইসের বই থেকে কোশ্চেন আসতেছে, বেসিক ক্লিয়ার করার জন্য আসলে ওইটা ওই বইয়ের বিকল্প নাই। আচ্ছা, আমি একটু জাস্ট স্কিপ করে আর 2টা মিনিট একটু স্পেন্ড করতে চাই, তারপরে নেক্সট আর যেহেতু আমাদের আরেকটা ক্লাস আমি এক্সট্রা নিব আপনাদেরকে বলছি, শনিবারে বাকিটা দেখাই দেবো ইনশাল্লাহ। আর তখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো চ্যাপ্টারে, ওগুলো নিয়ে এসেন। আচ্ছা, এটা একটু দেখেন, এটা ডেপ্রিসিয়েশনের চ্যাপ্টারটা একদম রিসেন্টলি আপনাদের পড়িয়েছি। Machinery purchased for 5,20,000 by HNS NH company in 2018 was originally estimated to have a useful life হচ্ছে 8 বছর, salvage value বা residual value 4,000 টাকা। এটা ছিল ইনিশিয়াল এস্টিমেশন, কস্ট প্রাইস 5,20,000, আর ইউজফুল লাইফ হচ্ছে 8 বছর, আর হলো কি রেসিডুয়াল ভ্যালু 4,000 টাকা। ডেপ্রিসিয়েশন হ্যাজ বিন ইন্টার্ড ফর 5 years অন দিস বেসিস। আচ্ছা, অ্যাজিউম কি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, তাহলে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশনে আমাদের ফর্মুলা কি, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, 8 বছর। ডিভাইডেড বাই ইউজফুল। হ্যাঁ, তাহলে এভাবে করে কত, 5 বছর ডেপ্রিসিয়েট করা হয়েছে, তাহলে 5 বছরে কত টাকা ডেপ্রিসিয়েট হয়েছে, ঠিক আছে? 5,20,000 আর 4,000 ডিভাইড বাই 8, 5,20,000 মাইনাস 4,000 ডিভাইড বাই 8। এটা কি ঠিক আছে হবে? করলাম। স্যার ভাগ হবে না ডিভাইডেড স্যার, হবে ভাগ স্যার। হবে গুণ ও হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিভিশন। ভাগ হয়। তাহলে 64,500 টাকা হচ্ছে পার ইয়ার, তাই তো, ইন্টু আর ইয়ে 5, তাহলে 5 বছর ডেপ্রিসিয়েট করেছি কত, ইন্টু 5, 3,22,500। হ্যাঁ, এটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আফটার 5 ইয়ার্স পরে অ্যাসেটের বুক ভ্যালু কত আছে? বুক ভ্যালু, বুক ভ্যালু হচ্ছে কি কস্ট প্রাইস মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ওকে, তাহলে কস্ট ইজ 5,20,000
ডেপ্রিসিয়েশন হচ্ছে তিন লাখ মাইনাস হবে, লেস হবে। কত আসছে দেখেন তো। তাহলে ক্যারিং অ্যামাউন্ট বলি আমরা অনেকে এটাকে, অথবা এইটাই হচ্ছে রিটেন ডাউন ভ্যালিউ, রিটেন ডাউন বুক ভ্যালিউ, ভ্যালু। অথবা বুক ভ্যালু, হ্যাঁ যেভাবে আমরা ইউজ করি। বুক ভ্যালিউ হচ্ছে 1,97,500। তাহলে এখন আর অ্যাসেটের কত বছর আছে? 5 বছর পরে স্যার স্যার ওই 4,000 টাকা বাদ দিতে হবে না, যেটা আমার রেসিডুয়াল ভ্যালু ছিল এই 5 যে আগে বছর? বাদ দিয়ে নিছি, বাদ দিয়ে তো ডেপ্রিসিয়েট করছি। আচ্ছা আচ্ছা। কস্ট আচ্ছা থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালু পাওয়া যায়। জি, তাহলে আচ্ছা এখন আমাকে এটা বলেন যে আর অ্যাসেটের ইউজফুল লাইফ কত আছে 5 ইয়ার্স আফটার? এখনো 3 বছর তো। 3 বছর। স্যার ওটা এখন ভাগ হচ্ছে, দিতে হবে জি, স্যার এখন কোশ্চেন হচ্ছে এই, 1,97,000। হ্যাঁ এখন হচ্ছে কোশ্চেন হলো যে এই ইন 2023-তে যে আমরা 18-তে কিনছিলাম তো 23-এ, 5 বছর পরে ইট ইস ডিটারমাইন্ড দ্যাট দ্য এস্টিমেটেড ইউজফুল লাইফ চেঞ্জ হয়ে গেছে, যে এস্টিমেশন 10 বছর হয়ে গেছে, মানে এটা টোটাল 10 বছর হয়েছে। এবং রেজিডুয়াল ভ্যালু হবে 4,500। তাহলে দেখেন আমাদের আছে 3 বছর, যখন আমি 8 বছর ধরেছিলাম, তাহলে এখন টোটাল এস্টিমেশন হচ্ছে 10 বছর, 10 ইয়ার্স। তো 10 ইয়ার্স থেকে গেছে কত, 5 বছর না? তাহলে আর থাকবে কত? আরো 5 বছর স্যার। আরো 5 5 বছর। ইয়ার। তাহলে আরো 5 ইয়ার্স থাকতেছে। তাহলে এই 5 ইয়ার এখন আপনার হচ্ছে ইউজফুল লাইফ, রিমেনিং ইউজফুল লাইফ 5 ইয়ার্স। আর এই 5 ইয়ার্স এর পরে আবার সেলভেজ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন রেসিডুয়াল ভ্যালু, রেসিডুয়াল রেসিডুয়াল ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কত আসতেছে? 1,97,000 থেকে 4,500 বাদ উম, দিতে হবে। হ্যাঁ 4,500। এখন তাহলে আপনার কোয়েশ্চেন হলো যে রিমেনিং যেই বছরগুলো আছে সেগুলোতে ডেপ্রিসিয়েশন কত হবে? তাহলে সেম থিং, এখন আপনার, 5 বছর। স্যার 1,97,500 হ্যাঁ থেকে 4,500 বাদ। জি, 1,07,500 থেকে 4,500 বাদ ডিভাইড বাই 5। 5। তাহলে এখন 2023-এর পর থেকে আমার ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে দিস ওয়ান, 9,500 ডিভাইড বাই 5, 38,600 করে। আচ্ছা এখন যে আগের বছরগুলোতে আমাদের এস্টিমেশন ভুল হয়েছে, এটার জন্য কি কোনো কারেক্টিং এন্ট্রিজ লাগবে? না স্যার, লাগবে। কারণ এটা হলো আমাদের এস্টিমেশনের চেঞ্জ, এটার জন্য কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখাইতে হবে না। তো এখানে বলছে প্রিপেয়ার এন্ট্রি টু কারেক্ট দ্য প্রাইস ইয়ার ডেপ্রিসিয়েশন ইফ নেসেসারি, তাহলে লাগবে না। আর তাহলে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন হচ্ছে ওই যে ওইটা, এবং জার্নাল দিবেন কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্তই আজকে থাকুক আমাদের। এই কোশ্চেন গুলো আইসিএমএবি এর ওয়েবসাইটে আছে, ফার্স্ট ইয়ার্স এর কোশ্চেনে, হ্যাঁ জাস্ট একটু ডাউনলোড করে, সলিউশন সহ ডাউনলোড করে আপনারা একটু গো থ্রু করেন, যাতে নেক্সট ক্লাসে আসার আগে এই কোশ্চেনটা একটু দেখে আসতে পারেন, ঠিক আছে? স্যার আর যেটা, জি, স্যার আরেকটা আচ্ছা সরি স্যার জি, বলেন। আরেকটা কাজ হচ্ছে, এটা তো আমি হয়তো টাইম লিমিটেশনের কারণে আমি এত ফার্স্ট ইয়ার্স এর বেশি কোশ্চেন দেখাতে পারিনি, হয়তো একটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চেষ্টা করবেন ফার্স্ট ইয়ার্সে অ্যাটলিস্ট 2 বছরে 3বার করে যে পরীক্ষা হয়, 6টা পরীক্ষা খুব বুঝে বুঝে, ভালো করে বুঝে বুঝে, 6টা কোশ্চেন সলভ করার জন্য। তাহলে দেখা যাবে যে আমাদের, মানে এই 6টা কোশ্চেন সলভ করা ডাজন্ট মিন যে আমি এখান থেকে কমন পাবো, কিন্তু যেমন মনে করেন এই ডেপ্রিসিয়েশনের চ্যাপ্টারটা যখন আপনি আবার রিভিজিট করতেছেন, তখন আবার চ্যাপ্টার 10-এ যাবেন, 10-এ গিয়ে আবার পড়াশোনা করবেন, পড়াশোনা করে আগে কনসেপ্ট ক্লিয়ার করবেন, তারপরে আবার এই কোশ্চেন সলভ করবেন। তো যেটা হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যখন আপনি আবার কনসেপ্ট গুলো ক্লিয়ার করে আবার ম্যাথটা করতে আসবেন, তখন আমাদের যে পুরো ফুল সিলেবাস ছিল, পুরো ফুল সিলেবাসটা তখন কভার। কিন্তু এখানে কোনো প্রশ্ন মুখস্থ করে আপনি যদি পরীক্ষার হলে গিয়ে বসেন, 10 বছরের কোশ্চেন মুখস্থ করে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পাস করবেন না। সরি টু সে, ওইটা কোনো টেকনিক না, মানে কোশ্চেন মুখস্থ করে গিয়ে এটা টেকনিক না, টেকনিকটা হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার করা। জি, আমার বলা শেষে, আপনি সরি ফর ইন্টারাপশন, আপনি বলেন এবার কি সরি কোশ্চেন স্যার ছিল। আমি ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে, যেটা আমি আপনার কথার মধ্যে অ্যান্সার পেয়ে গেছি, যে কোশ্চেন গুলা থেকে রিপিট হয় কিনা, আর কোশ্চেন গুলা থেকে আমরা যখন সলিউশন করব ফার্স্ট ইয়ারে সেগুলা থেকে আমরা কমন পাই কিনা।
এটা হচ্ছে এক কমনের নাম্বার। আশা করবেন না ফার্স্ট অফ অল, কারণ আপনার কোশ্চেন হয়তো থাকতে পারে মানে এই ধরনের, কারণ এই যে দেখেন আপনি এই যে জাস্ট আমরা কারেক্ট এই যে যেটা ইনভেন্টরি পড়ালাম, হ্যাঁ, এইটা আপনার আগের কোনো বছরে নাও থাকতে পারে, হয়তো আচ্ছা, একদম ব্র্যান্ড নিউ কোশ্চেন আসতে পারে। কিন্তু আপনি জি যখন পড়বেন চ্যাপ্টারের সব মানে ইনভেন্টরি, এই যে এখানে শিপিং পয়েন্ট, ডেস্টিনেশন, এই বিষয়গুলো, তারপর ইনভেন্টরি, এখানে কোনো জার্নাল আসে নাই। দেখেন এখানে কিন্তু আমাদের চ্যাপ্টার 5-এর যে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনের কোনো জার্নাল আসে নাই, কিন্তু আমাদের জার্নালও কিন্তু জানতে হবে। জি স্যার, জার্নাল ইউটিলাইজ করেই দেন অ্যান্সার করতে হচ্ছে। জি, মানে পুরো ফুল চ্যাপ্টারটা পড়ে যেতে হবে, ফুল চ্যাপ্টারের কনসেপ্টটা থাকতে হবে, অর্থাৎ ওই চ্যাপ্টার আবার এখান থেকে ইনকাম স্টেটমেন্ট আসে নাই, ইনকাম স্টেটমেন্ট হয়তো পরে আসছে, শেষের দিকে হয়তো কোনো একটা কোশ্চেন আসছে, কিন্তু অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনের ইনকাম স্টেটমেন্ট ওইটাও জেনে দিতে হবে। দেখেন এখানে কোনো ইনকাম স্টেটমেন্ট নাই, আসে নাই, এটা আসছে একটা ইকুয়াল বেসিস আর ক্যাশ বেসিস, ওইটা আরেকটা কনসেপ্টের উপরে, এই যে এটা। কোথায় কোনটা অ্যাপ্লাই করবো স্যার, এটাও তো একটা গুরুত্বপূর্ণ যে কোনটার জি বেসিস করে আমাকে কোনটা করতে জি, হবে। আপনাদের এজন্য টেকনিক হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ইনস এন্ড আউটস সব পড়া আর কি, বুঝছেন? স্যার আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জি যে স্যার প্লিজ। আমার জাস্ট এটা একটু মানে আমার নিজের হেল্পের জন্য, আমার বাসা উত্তরা, আপনি বললেন যে স্যার আপনার বাসা টঙ্গী, সো জি উত্তরা থেকে আইসিএমএব এর কমিউনিকেশনটা স্যার কিভাবে একটু মানে করছেন, এটা একটু আমাকে বলতে পারবেন যে মানে ক্লাসগুলা কি আমরা কি অ্যাটেন্ড করতে পারি কিনা,